আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৈয়দ নাহিয়ান মাহমুদ। সবাইকে আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব মূলত মেডিকেল ইথিক্স এবং এটিকেট এই লেকচারের প্রথম অংশ নিয়ে। তো প্রথমে আমরা বোঝার চেষ্টা করি হোয়াট ইজ মেডিকেল ইথিক্স। ইথিক্স হচ্ছে কিছু নৈতিক নীতিমালা বা নৈতিক বিষয়, নীতির বিষয়, যেগুলো আমরা মেনে চলি যখন আমরা when we deal with a patient or deal with another professional colleague or doctor, or deal with the responsibility which has been given to us from the government or the country. ঠিক আছে, তাইলে আমরা আমাদের রুগীদের সাথে ডিল করার ক্ষেত্রে, আমাদের দেশের সাথে ডিল করার ক্ষেত্রে, আমাদের অন্যান্য প্রফেশনাল কলিগদের সাথে ডিল করার ক্ষেত্রে যে মরাল ভ্যালুগুলা মেনটেন করি সেইটাকেই বলা হয় হচ্ছে গিয়ে মেডিকেল ইথিক্স। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখি যে মেডিকেল এটিকেট জিনিসটা কি। মেডিকেল এটিকেট হচ্ছে গিয়ে কনভেনশনাল ল অফ কার্টেসি অবজার্ভ বিটুইন দ্য মেম্বার্স অফ মেডিকেল প্রফেশন। এটা হচ্ছে কি এটিকেট মানে সৌজন্য, ভদ্রতাবোধ। ঠিক আছে, সৌজন্যতাবোধ বা ভদ্রতাবোধ। একজন ডাক্তার আরেকজন ডাক্তারের সাথে যে প্রফেশনাল কারণে, প্রফেশনাল কলিগ হওয়ার কারণে যে সৌজন্যতাবোধ, যে ভদ্রতাবোধ দেখিয়ে থাকেন, সেইটাকে বলি হচ্ছে কি আমরা মেডিকেল এটিকেট। একটু উদাহরণ দিলে ব্যাপারগুলো বোঝার জন্য সহজ হবে। যেমন মেডিকেল ইথিক্সের একটা বিষয়, যে একটা রুগীকে আমি যত্ন সহকারে দেখব, আমি রুগীকে অপ্রয়োজনীয় টেস্ট করতে দেব না, রুগীকে হয়রানি করব না। এগুলো হচ্ছে গিয়ে আমার মূল্যবোধের মধ্যে পড়ে, এটা নীতির মধ্যে পড়ে, যে এটা হচ্ছে গিয়ে মেডিকেল ইথিক্স। ঠিক আছে, আবার এটিকেট যেটা মেডিকেল এটিকেট, যেমন আমার কাছে একজন ডাক্তার যদি আমার চেম্বারে আসে, আমি করব কি সেই ডাক্তারকে একটু সিরিয়ালে আগে দেখার চেষ্টা করব, আমি তাকে সুন্দর করে কথা বলবো। ঠিক আছে, বা তার কাছ থেকে আমি ডাক্তারের কাছ থেকে আমি আরেকজন ডাক্তার হিসেবে কোনো কনসালটেশন ফিজ নেব না। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে ভদ্রতাবোধ, সৌজন্যবোধ। ঠিক আছে, এই যে ইথিক্স এবং এটিকেটের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন মেডিকেল ইথিক্স আমাকে অবশ্যই মেনে চলতে হবে। মেডিকেল ইথিক্স যদি আমি ব্রেকডাউন করি, অর্থাৎ আমি যদি ডিসঅনেস্ট হই এজ এ ডক্টর, দেন ইট ইজ পানিশেবল। কিন্তু মেডিকেল এটিকেটের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে গিয়ে কেউ যদি চায় মেডিকেল এটিকেট নাও মানতে পারে। ঠিক আছে, যেমন কেউ যদি চায় আরেকজন ডাক্তারের কাছ থেকে সে ভিজিট রাখবে, এটা যদি কেউ চিন্তা করে তাহলে সে রাখতে পারে। ঠিক আছে, এটার জন্য সে পানিশেবল না। ঠিক আছে, ইট ইজ এথিক্যালি এটা ঠিকই আছে, কারণ এইটাই তার রুটি রুজি, এটা দিয়েই তার সংসার সে রান করে। সে যদি আরেকজন ডাক্তারের কাছে ভিজিট নেয়, সেটা ইথিক্সের ব্রেকডাউন হয় না, কিন্তু জিনিসটা দেখতে খারাপ লাগে, মানে এটা অসৌজন্যমূলক হয়, তাইলে ওই জিনিসটা হয়ে যাবে ব্রেকডাউন অফ এটিকেট। ঠিক আছে, তাইলে একজন ডাক্তার যদি আরেকজন ডাক্তারের কাছ থেকে ভিজিট নেয়, সেটা হচ্ছে গিয়ে নট দ্য ব্রেকডাউন অফ ইথিক্স, বাট ইট ইজ দ্য ব্রেকডাউন অফ এটিকেট। সৌজন্যতা, ভদ্রতাবোধের লঙ্ঘন হবে, এবং এটিকেট ব্রেকডাউন করলে এটার জন্য আলাদাভাবে তোমাকে কোনো শাস্তির সম্মুখীন হতে হবে না। তবে হ্যাঁ, সমাজের লোকে তোমাকে অবশ্যই মন্দ বলবে যে দিস ইজ দ্য ম্যান অর উইমেন হু হ্যাজন্ট লার্ন এটিকেট। ঠিক আছে, আচ্ছা, এখন দেখি আমরা দুইটা প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করি। একটা হচ্ছে কি বিএমডিসি আর একটা হচ্ছে কি বিএমএ। সো বিএমডিসি অর্থ হচ্ছে গিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এটা হচ্ছে গিয়ে একটা রাষ্ট্রীয় সংস্থা বা রাষ্ট্রীয় অফিস, যেখানে কি করা হয়, ডাক্তারদের মেডিকেল ইথিক্স যেটা, সেইটা হচ্ছে গিয়ে মেনটেন করার কাজে এই বিএমডিসি কাজ করে, এবং হচ্ছে গিয়ে ডাক্তারদের বা মেডিকেল প্র্যাকটিশনারদের রেজিস্ট্রেশন প্রদান করে হচ্ছে কি এই বিএমডিসি। ঠিক আছে, বিএমডিসি হচ্ছে গিয়ে 1973 সালে ফরমেশন হয়েছে আন্ডার দ্য বিএমডিসি অ্যাক্ট। আচ্ছা,
এই বিএমডিসি যেটা তার হচ্ছে গিয়ে লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে গিয়ে শহীদ নজরুল ইসলাম সরণি, বিজয়নগরের যে পানির ট্যাঙ্ক আছে, পানির ট্যাঙ্কের ঠিক উল্টা দিকে, ঠিক আছে? আচ্ছা, তো আবার বিএমএ কি? বিএমএ হচ্ছে গিয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। বিএমডিসি যেমন হচ্ছে গিয়ে একটা রাষ্ট্রীয় অফিস, বিএমএ কিন্তু কোনো রাষ্ট্রীয় সংগঠন না। বিএমএ হচ্ছে গিয়ে ডাক্তারদের হচ্ছে গিয়ে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক করে টু এস্টাবলিশ দ্য রাইটস অফ এ ডক্টর, ঠিক আছে? আচ্ছা, তাইলে এটা হচ্ছে কি ডাক্তারদের একটা প্রফেশনাল অ্যাসোসিয়েশন, যেটা ডাক্তারদের বিভিন্ন দাবি দাওয়া অধিকার আদায় নিয়ে সোচ্চার থাকে। এটা হচ্ছে গিয়ে এটাও 1973 সালেই ফরমেশন হয়েছে। এটা হচ্ছে গিয়ে হেডকোয়ার্টার ঢাকার বিএমএ ভবন, যেটা হচ্ছে গিয়ে তোপখানা রোডে অবস্থিত, সেখানে, ঠিক আছে? আর আমাদের সিলেটেও হচ্ছে গিয়ে বিএমএ ভবন একটা আছে, সেটা হচ্ছে গিয়ে চৌহাট্টা পয়েন্টে, ট্রাস্ট ব্যাংকের ঠিক পাশে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে বিএমএ এর হচ্ছে গিয়ে লোকাল অফিস এটা। আচ্ছা, নেক্সট আবার আমরা ফিরে আসতেছি হচ্ছে গিয়ে বিএমডিসিতে। বিএমডিসি এবং বিএমএর মধ্যে বিএমডিসি সম্পর্কে একটু ডিটেল জানতে হবে। আমরা জানলাম যে বিএমডিসি একটা রাষ্ট্রীয় অর্গানাইজেশন বা সংগঠন, যেটা দিয়ে হচ্ছে গিয়ে কি করতেছে, দুইটা জিনিস মূলত, ডাক্তারদের ইথিক্যাল অ্যাসপেক্টটা তারা মেনটেন করে, এবং 2 নম্বর হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশনটা মেনটেন করে। এখন দেখি ইন ডিটেল যে বিএমডিসির ইন ডিটেল কার্যক্রম কি কি দেখি। 1 নম্বর একাডেমিক ফাংশনস। একাডেমিক ফাংশনের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে গিয়ে যে প্রেসক্রাইবিং মিনিমাম স্ট্যান্ডার্ড অফ কোর্সেস অফ ট্রেনিং ফর অবটেইনিং গ্রাজুয়েট এন্ড পোস্ট গ্রাজুয়েট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কোয়ালিফিকেশন। আচ্ছা, তাইলে বিভিন্ন গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট লেভেলের বিভিন্ন যে কোর্স আছে, বিভিন্ন ডিগ্রি আছে ডাক্তারদের, এসব ডিগ্রির ক্ষেত্রে মিনিমাম কি কি স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, সেই স্ট্যান্ডার্ডটা সেট করে দেয় হচ্ছে গিয়ে বিএমডিসি। যে লাইক এখানে ট্রেনার কয়জন থাকবে, বা ওই হাসপাতালে কেমন রুগী থাকে, ওই হাসপাতালে কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট আছে, ট্রেনিংয়ের সুবিধা কি কি আছে, পড়াশোনার জন্য ক্লাস উপযুক্ত কিনা, ক্লাসরুমটা উপযুক্ত কিনা, এই সমস্ত বিষয় হচ্ছে গিয়ে বিএমডিসি মিনিমাম যে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন, এইটা হচ্ছে গিয়ে প্রেসক্রাইব করে, ঠিক আছে? আচ্ছা, আর কি 2 নম্বর সেটা বলছে যে কন্টেন্ট অ্যান্ড ডিউরেশন অফ কোর্সেস অফ স্টাডি। এই যে আমরা স্টাডি করতেছি, বিভিন্ন এমবিবিএস কোর্স বলো, আবার বিভিন্ন পোস্ট গ্রাজুয়েশন কোর্স বলো, এইখানে কোন সাবজেক্ট কতদিন পড়বো, কোন সাবজেক্টের কোন কোন টপিকের উপর পড়াশোনা হবে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে ঠিক করে দেয়, অর্থাৎ আমাদের সিলেবাসটা ঠিক করে দেয় হচ্ছে গিয়ে বিএমডিসি, এবং সিলেবাসের কোন অংশ কতদিন পড়বো সেটাও ঠিক করে দেয় বিএমডিসি। এছাড়াও আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন কোর্সে, মনে করো যে এমবিবিএস কোর্স, বা আমি আসছি ডিএফএম কোর্সে, এই কোর্সগুলোতে তুমি যদি হতে চাও, এনরোল হতে চাও, তাইলে তোমার হচ্ছে গিয়ে কি কি কন্ডিশন ফর অ্যাডমিশন ফিল আপ করতে হবে, সেইগুলাও হচ্ছে গিয়ে বিএমডিসি ঠিক করে দেয়। 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে গিয়ে পাবলিকেশন অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন লেভেলে চলে আসি, তখন আমাদেরকে অনেক ধরনের জার্নাল পাবলিকেশন বা আর্টিকেল পাবলিকেশন করতে হয়। ওইগুলো হচ্ছে গিয়ে পাবলিশ করার ক্ষেত্রে যে নীতিমালা, সেইগুলো হচ্ছে গিয়ে বিএমডিসি দেয়, এবং এই জার্নালগুলা বা আর্টিকেলগুলো আমরা কোন জার্নালে পাবলিশ করব, সেই জার্নালকে অ্যাপ্রুভ করে হচ্ছে গিয়ে বিএমডিসি। অর্থাৎ আমি আমার একটা লেখা বা আমার একটা জার্নাল, সেটা যদি পাবলিশ করতে যাই, আমি যে জার্নালটাতে বা যে অর্গানাইজেশনের আন্ডারে হচ্ছে গিয়ে ওই জার্নালটা পাবলিশ হবে, সেইটা হতে হবে অথরাইজড বাই বিএমডিসি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে 6 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে গিয়ে যে একটা
মেডিকেল বা ডেন্টাল ইনস্টিটিউশনে, সেটা হচ্ছে গিয়ে সেই ইনস্টিটিউশনে যে টিচাররা থাকবে সেই টিচারদের মিনিমাম এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন কি হবে, অর্থাৎ আমরা যারা টিচার আছি একটা মেডিকেল কলেজে আমাদের কোয়ালিফিকেশন কি হবে বা আমাদের এক্সপিরিয়েন্স কতটুকু থাকা লাগবে সেই জিনিসটাও নির্ধারণ করে দেয় হচ্ছে গিয়ে বিএমডিসি। 7 নাম্বার, সেটা হচ্ছে গিয়ে আমরা তোমাদের হচ্ছে গিয়ে যে পরীক্ষাগুলো নেই ডেন্টাল বা মেডিকেল সেক্টরের ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয় বোথ গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট, সেই গ্রাজুয়েট, আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পরীক্ষার যে স্ট্যান্ডার্ড এবং কিভাবে পরীক্ষা নেওয়া হবে মেথডগুলো সেগুলো ঠিক করে দেয় হচ্ছে গিয়ে বিএমডিসি। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে যে এই যে আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট পরীক্ষাগুলো যে এক্সামিনাররা নেন সেই এক্সামিনারদের কোয়ালিফিকেশন কি হবে সেইটাও ঠিক করে দেয় হচ্ছে গিয়ে বিএমডিসি। যেমন আমি হচ্ছে গিয়ে লেকচারের পোস্টে আছি, আমি চাইলেই হচ্ছে গিয়ে তোমাদের প্রফেট ভাইবা নিতে বসে যেতে পারবো না, বিকজ এখানে আমার কি আছে এজ এ এক্সামিনার আরও কোয়ালিফিকেশনের বিষয় আছে। আমি যদি আরও কোয়ালিফাই করতে পারি তাহলে হয়তো ওই লেভেলে পৌঁছতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও এতক্ষণ যেগুলো বললাম এগুলো একাডেমিক ফাংশন। এখন দেখি কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন আছে বিএমডিসির, সেগুলো কি, যেমন হচ্ছে 1 নাম্বার মেডিকেল স্টুডেন্ট বা ডেন্টাল স্টুডেন্টদের হচ্ছে কি একটা অস্থায়ী রেজিস্ট্রেশন দেয় কিন্তু, ঠিক আছে। আমরা যখন মেডিকেল কলেজে ভর্তি হয়েছি তখন আমাদেরকে একটা টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দিয়ে দিছে ফ্রম বিএমডিসি, ঠিক আছে। আচ্ছা, এইটা দিল। আর কি 2 নম্বর হচ্ছে রিকগনিশন অফ লোকাল মেডিকেল অ্যান্ড ডেন্টাল কোয়ালিফিকেশন। তাহলে লোকাল যে ডিগ্রিগুলো আছে এমবিবিএস বা অন্যান্য ডিপ্লোমা, এমডি, এমএস, এই লোকাল বাংলাদেশি থেকে যে ডিগ্রিগুলো করা সম্ভব হয় সেইগুলার হচ্ছে গিয়ে রিকগনিশন দেয় হচ্ছে গিয়ে বিএমডিসি। আচ্ছা, এছাড়াও তুমি যদি দেশের বাইরে থেকে কোনো ডিগ্রি অবটেইন করো সেগুলার হচ্ছে গিয়ে রিকগনিশনও কে দিবে, বিএমডিসি দিবে, ঠিক আছে। আচ্ছা, আর কি জিনিস, আর হচ্ছে গিয়ে তোমার যে বিদেশে যে ডিগ্রি তুমি নিয়ে আসবা সেই বিদেশের ডিগ্রি এবং বাংলাদেশের ডিগ্রির মধ্যে কিন্তু একটা ইকুইলিব্রিয়াম বা সমতা তৈরি করার একটা বিষয় আছে, যে বাংলাদেশের কোন ডিগ্রিটা বিদেশের কোন ডিগ্রির হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্ট, হ্যাঁ, এই ইকুইভ্যালেন্সিটা নির্ধারণ করে দেয় হচ্ছে গিয়ে কোন ডিগ্রিটা কোন ডিগ্রির সমান, দেশের কোন ডিগ্রিটা বিদেশের কোন ডিগ্রির সমান, এই ইকুইভ্যালেন্সিটা সেট করে দেয় হচ্ছে গিয়ে বিএমডিসি। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে 5 নম্বর রেজিস্ট্রেশন অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্র্যাকটিশনার্স অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এতক্ষণ আমরা 1 নম্বরে যেটা দেখছিলাম ওটা হচ্ছে টেম্পোরারি রেজিস্ট্রেশন, আর ডাক্তারদের ক্ষেত্রে বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তাদের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন 5 নম্বর পয়েন্টে যেটা বলছে এটা হচ্ছে বোঝাচ্ছে যে পার্মানেন্ট রেজিস্ট্রেশনের কথা, ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর কি, কোনো কারণে যদি দেখা যায় যে কোনো একটা মেডিকেল ইনস্টিটিউশন, মনে করো যে আমাদের সিলেট উইমেন্স মেডিকেল কলেজই মনে করো, এই উইমেন্স মেডিকেলের রিকগনিশন কে দিছে, এই উইমেন্স মেডিকেলের রিকগনিশন বিএমডিসি দিছে, ঠিক আছে। আমাদের টিচারদের এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন কি হবে, স্টুডেন্টদের ভর্তি ক্রাইটেরিয়া কি হবে, স্টুডেন্টরা কি পড়বে, কতদিন পড়বে, কিভাবে পাস করবে, সব কিছু বিএমডিসি ঠিক করে দেয়। এখন যদি দেখা যায় যে এই যে পয়েন্টগুলা যেগুলা বিএমডিসি আমাদেরকে মেনটেন করতে দিচ্ছে ওইগুলা যদি আমরা মিট না করি, কোনো এক পর্যায়ে যদি পড়াশোনার যে কন্ডিশন বা পড়াশোনার মান যদি স্ট্যান্ডার্ড যদি বিলো অ্যাভারেজ হয়, সেই ক্ষেত্রে বিএমডিসি চাইলে আমাদের মেডিকেল কলেজের হচ্ছে গিয়ে রিকগনিশন হচ্ছে গিয়ে উইথড্র করে ফেলতে পারে, ঠিক আছে। আচ্ছা, শেষ এইটাই। মেইনটেনেন্স অফ রেজিস্টার্স অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্র্যাকটিশনার্স অ্যান্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্টস, এটা ওই 5 নাম্বার যেটা ওইটাকেই আবার এখানে বলা হয়েছে, ঠিক আছে। ওইখানে রেজিস্ট্রেশন করা হয়েছিল আর এটা হচ্ছে মেইনটেনেন্স অফ রেজিস্ট্রেশন, মানে হচ্ছে গিয়ে এটা 5 বছর মেয়াদি একটা রেজিস্ট্রেশন করা হয়, এটা রিনিউ করা,
এটাই মূলত হচ্ছে গিয়ে মেনটেন্যান্স অফ রেজিস্ট্রেশন, ঠিক আছে। এছাড়াও মেনটেন্যান্স অফ রেজিস্টার যেটা, এইটার মধ্যে আরেকটা কথাও আছে, যেটা হচ্ছে গিয়ে যে সে হচ্ছে গিয়ে ডকুমেন্টেশনগুলো হচ্ছে গিয়ে প্রিজার্ভ করবে, যে কেউ যদি চেক করতে চায় যে একজন ডাক্তার আসলেই বিএমডিসির আন্ডারে রেজিস্টার্ড না, সেই বিষয়টা হচ্ছে গিয়ে তুমি যদি চেক করতে চাও, এই জিনিসটা কোথায় চেক করবা, গিয়ে বিএমডিসিতে চেক করবা। এটা হচ্ছে গিয়ে বিএমডিসির একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মধ্যে যদি আমরা একজন ডাক্তারের বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটা ইনপুট দেই, তাহলে বিস্তারিত ইনফরমেশন অ্যাবাউট দ্যাট পার্টিকুলার ডক্টর চলে আসে, এবং আমরা ভেরিফাই করতে পারি যে হ্যাঁ এই ডাক্তারটা আসলেই ডাক্তার অথবা নকল ডাক্তার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে অ্যাকশন টেকেন এগেইনস্ট ইউজ অফ ফলস টাইটেল। যেমন হচ্ছে গিয়ে অনেকে নামের পাশে ভুয়া ডিগ্রি লাগায়, ওই ভুয়া ডিগ্রি যাতে না লাগাইতে পারে, ঠিক আছে, সেই বিষয়ে হচ্ছে গিয়ে বিএমডিসি করে, নোটিশ দেয় যে আপনি আপনার নামের পাশে অমুক একটা ভুয়া ডিগ্রি লাগাইছেন, ওইটা আপনি এখনো পাস করেন নাই হয়তো, ঠিক আছে, অথচ নাম লিখে বলছেন, নামের পাশে লিখে বলছেন অমুক ডিগ্রি তমুক ডিগ্রি। এই ধরনের যে ক্রাইমগুলো হয় সেগুলোর ক্ষেত্রে হচ্ছে গিয়ে মনিটরিং করে বা ওয়ার্নিং দেয় হচ্ছে কি বিএমডিসি। আচ্ছা, আর কি, রিমুভাল অফ নেম ফ্রম রেজিস্টার অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল প্র্যাকটিশনার। কোনো কারো যদি কোনো ডাক্তার যদি মারা যায় বা কোনো ধরনের হিনিয়াস ক্রাইম করে, সেই ক্ষেত্রে কি করা হয় যে তার নামটা ডেথের কারণে হোক আর ক্রাইম করার কারণে হোক, যে কারণে হোক, যেহেতু তখন কি করতে হয়, তার নামটা বিএমডিসি যে রেজিস্ট্রেশনের রেজিস্টার, মানে ওই যে ডকুমেন্টেশন থেকে তখন বাদ দিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে রিমুভাল অফ নেম ফ্রম দ্য রেজিস্টার। আচ্ছা, আর কি আদারের মধ্যে থাকে হচ্ছে ইন্সপেকশন অফ মেডিকেল অ্যান্ড ডেন্টাল ইনস্টিটিউশন। আমাদের মেডিকেলেও দেখা যায় যে প্রায়ই বিএমডিসি থেকে টিম আসে এবং হচ্ছে গিয়ে মেডিকেল কলেজের স্ট্যান্ডার্ড সব কিছু আপ টু ডেট আছে কিনা সেটা চেক করে যায়, ঠিক আছে। তাইলে তার একটা কাজ হচ্ছে গিয়ে যে কলেজগুলোকে হচ্ছে গিয়ে ইন্সপেক্ট করা এবং স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে কিনা সেটা চেক রাখা। এবং লাস্ট অফ অল আর একটা কথা, সেটা হচ্ছে গিয়ে যে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের কিছু নিজস্ব প্রপার্টি থাকে এবং নিজস্ব একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যে ব্যাংক অ্যাকাউন্ট দ্বারা হচ্ছে গিয়ে তারা মানি ট্রানজ্যাকশন করে, ওই প্রপার্টি এবং ব্যাংক অ্যাকাউন্টটা মেনটেন করা। এই হচ্ছে গিয়ে ওভারঅল হচ্ছে গিয়ে বিএমডিসির কাজ, ঠিক আছে। তবে আমরা যে এমবিবিএস পাস করব, এই এমবিবিএস পাসের সার্টিফিকেট যেটা, সেটা কিন্তু বিএমডিসি দেয় না, বিএমডিসি দেয় রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। এখানে আমাদেরকে জানতে হবে যে সার্টিফিকেট কে দিচ্ছে। সার্টিফিকেট দিচ্ছে হচ্ছে গিয়ে আমাদের সিলেট মেডিকেল ইউনিভার্সিটি, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে বিএমডিসি তাহলে কি দিচ্ছে? বিএমডিসি দিচ্ছে হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে টেম্পোরারিলি, ঠিক আছে, এবং হচ্ছে গিয়ে আমাদের ইন্টার্নশিপের সময় হচ্ছে গিয়ে একটা টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার দেয় 1 বছরের জন্য, এবং পাস করে যাওয়ার পরে একটা পার্মানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার দেয়। তাইলে আমাদেরকে বিএমডিসি মোট কয়বার নাম্বার দিচ্ছে? রেজিস্ট্রেশন নাম্বার 3 বার। একবার হচ্ছে গিয়ে স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার, 2 নাম্বার দেয় হচ্ছে গিয়ে ইন্টার্ন ডক্টর হিসাবে রেজিস্ট্রেশন নাম্বার 1 বছর মেয়াদি, এরপরে দেয় হচ্ছে গিয়ে পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার 5 বছর মেয়াদি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে কথাবার্তা। তবে ইন্টার্ন সার্টিফিকেট যেটা, ইন্টার্ন কমপ্লিশন সার্টিফিকেট, সেইটা হচ্ছে গিয়ে দেয় হচ্ছে গিয়ে হাসপাতালের ডিরেক্টর। ওই সার্টিফিকেটটা তুমি যদি বিএমডিসিতে শো করো যে আমি ইন্টার্নশিপ শেষ করেছি, তখন তোমাকে হচ্ছে গিয়ে আদার সার্টিফিকেট সহ এই ইন্টার্নশিপ সার্টিফিকেট দেখে হচ্ছে গিয়ে একটা পার্মানেন্ট করবে আর কি, রেজিস্ট্রেশন নাম্বার তখন হয়তো তোমাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে, এই জিনিসটা। তাইলে আমাদেরকে বিএমডিসি হচ্ছে গিয়ে সরাসরি এমবিবিএস সার্টিফিকেট কিংবা ইন্টার্নশিপ সার্টিফিকেট দিচ্ছে না, সে আমাদেরকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি ডিক্লারেশন অফ জেনেভা, ঠিক আছে। আচ্ছা,
জেনেভা ডিক্লারেশন কি? একজন ডাক্তার তার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের ক্ষেত্রে কি কি এথিক্যাল জিনিস খেয়াল রাখবে সেইটার একটা আলোচনা হচ্ছে গিয়ে এই জেনেভা ডিক্লারেশনে করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এটা কি হচ্ছে যে ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন, ঠিক আছে, যেমন বাংলাদেশে আছে হচ্ছে গিয়ে বিএমএ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। তো ওয়ার্ল্ডের যত মেডিকেল অ্যাসোসিয়েশন আছে সবগুলো একসাথে মিলে যে সংগঠন হয় সেটাকে বলতেছি হচ্ছে গিয়ে ডাব্লিউএমএ বা ওয়ার্ল্ড মেডিকেল অ্যাসোসিয়েশন। এই ডাব্লিউএমএ এর যে লিডার সে হচ্ছে গিয়ে ইট ইজ লিড বাই হচ্ছে গিয়ে ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন। ঠিক আছে, ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন হচ্ছে গিয়ে এই সংস্থার লিডার। এর মধ্যে আবার বাংলাদেশের যে বিএমএ সেইটাও কিন্তু ইনক্লুডেড। এই ডাব্লিউএমএ এর যে সেকেন্ড জেনারেল অ্যাসেম্বলি যেটা হয়েছিল 1948 সালে, সেই 1948 সালে জেনেভায় অনুষ্ঠিত সেই অ্যাসেম্বলিতে কিছু ডিক্লারেশন দেয়া হয়েছিল রিগার্ডিং দ্য এথিক্যাল অ্যাসপেক্ট অফ এ ডক্টর, যেটা কিনা ওই পুরাতন আমলের হিপোক্রেটিক ওথ, যেটা সেই ডাক্তারদের যে শপথ হিপোক্রেটিক ওথটাকে হচ্ছে গিয়ে মডিফাই করে হচ্ছে গিয়ে ডাক্তারদের এথিক্যাল অ্যাসপেক্টে করণীয় সম্পর্কে হচ্ছে গিয়ে কিছু নীতিমালা প্রস্তাব করা হয়েছিল, সেইটাই হচ্ছে গিয়ে জেনেভা ডিক্লারেশন। এই জেনেভা ডিক্লারেশন অর্থাৎ এথিক্যাল অ্যাসপেক্ট অফ ডক্টরস, এই জিনিসটা হচ্ছে গিয়ে আবার অনেকবার কি হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে, অনেকবার এটা চেঞ্জ আসছে। এটা চেঞ্জ হইতে হইতে লাস্ট চেঞ্জ করা হয়েছে October 14, 2017 ইন শিকাগো অফ ইউএসএ। হ্যাঁ, ইউএসএ শিকাগোতে যে অ্যাসেম্বলি হয়েছিল সেইখানে লাস্ট এটাকে আরও মডিফাই করা হয়েছে, আরও চেঞ্জ করা হয়েছে। এবং এটা আমরা একটু দেখার চেষ্টা করি যে এই জেনেভা ডিক্লারেশনটা কি। এই জেনেভা ডিক্লারেশনে হচ্ছে গিয়ে 13টা পয়েন্ট আছে। এই 13টা পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদেরকে অ্যাজ এ মেম্বার অফ মেডিকেল প্রফেশন পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করে আমাদের মেডিকেল প্রফেশনাল হিসাবে যে দায়িত্ব বা ইথিক্যাল অ্যাসপেক্ট সেটা মেনে চলতে হবে। ঠিক আছে, আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে গিয়ে কি এখানে কি বলতেছে 13টা পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্টটা দেখি, আই solemnly pledge to dedicate my life to the service of humanity। আমি আমার যে লাইফ সেটাকে আমি কি করছি যে আন্তরিকভাবে প্রতিজ্ঞা করছি যে আমি আমার লাইফটাকে সার্ভিস অফ হিউম্যানিটির জন্য ডেডিকেট করব। আচ্ছা, এবং হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ মাই পেশেন্ট উইল বি মাই ফার্স্ট কনসিডারেশন। আমি হচ্ছে গিয়ে যখন এজ এ ডক্টর হচ্ছে গিয়ে ডিউটি করব তখন হচ্ছে গিয়ে হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ মাই পেশেন্ট উইল বি মাই ফার্স্ট কনসিডারেশন। এখন মনে করো যে তুমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কড়া সমর্থক, ঠিক আছে, এখন ছাত্রদের হাতে পুলিশ একজন মার খেয়ে আসছে, সে কিন্তু তোমার মতামতের বিরুদ্ধে, ঠিক আছে, এখন ওই পুলিশকে তুমি কি করবা, ট্রিটমেন্ট দিবা না এই জিনিসটাই, অর্থাৎ তোমার মতের বিরুদ্ধে আরেকজন মানুষ, তাকে তো কি তুমি ট্রিটমেন্ট দিবা না এই বিষয়ে এই জায়গাটাতে ক্লিয়ার করে দিছে যে তোমার রুগীর হেলথ এবং ওয়েলবিং তোমার ফার্স্ট কনসিডারেশন। এখানে তুমি চিন্তা করবা না যে সে পুলিশ না ছাত্র নাকি বিএনপি নাকি আওয়ামী লীগ, হিন্দু নাকি বৌদ্ধ নাকি মুসলমান নাকি খ্রিস্টান, এই সমস্ত জিনিসগুলো তুমি চিন্তা করবা না। তোমার প্রথম চিন্তা হবে যে আমি রুগীটাকে কিভাবে ভালো করব। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আই উইল রেসপেক্ট দ্য অটোনমি অ্যান্ড ডিগনিটি অফ মাই পেশেন্ট। সেটা হচ্ছে গিয়ে যে একটা পেশেন্টকে হচ্ছে তুমি রেসপেক্ট করতে হবে। ঠিক আছে, একজন ডাক্তার সে তার পেশেন্টের যে পার্সোনালিটি বা তার ব্যক্তি হিসাবে যে তার স্বাধীনতা এবং তার সম্মান সেইটাকে রেসপেক্ট করতে হবে। ইউ ক্যান নট বিহেভ লাইক এনিথিং। ঠিক আছে, এটা আমাদের ডাক্তারদের মধ্যে অনেক দেখা যায়, অনেকেই কাজের চাপে বা বিভিন্ন কারণেই হোক, যে কারণেই হোক হচ্ছে অনেক সময় মেজাজ হারিয়ে ফেলে এবং অনেক সময় দেখা যায় যে আমরা রুগীদের প্রতি প্রপার রেসপেক্ট হয়তো দিতে পারি না, বাট এটা করা যাবে না। ঠিক আছে, আচ্ছা, I will maintain the utmost respect for human life.
আচ্ছা, ওইটা হিউম্যানকে এতক্ষণ রেসপেক্ট দিছো, এখন হিউম্যান লাইফকেও তুমি কি করতে হবে, রেসপেক্ট দিতে হবে, বিকজ ইচ অ্যান্ড এভরি লাইফ ইজ ভ্যালুয়েবল। ঠিক আছে, তোমার সামনে যে রুগীটা বেডে হচ্ছে গিয়ে শুয়ে আছে, সেটা কারো তোমার কাছে, তোমার হয়তো কেউ না, বাট এটা কারো মা, কারো বোন, কারো ভাই, হ্যাঁ, কারো জীবনের অনেক মূল্যবান সম্পদ সেই লোকটা। ঠিক আছে, তাইলে ওইভাবেই তাকে মূল্যবান একটা জীবনকে বাঁচানোর জন্য জীবনের যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে ওই লাইফটাকে যথেষ্ট ভ্যালুয়েবল ভেবেই তোমাকে কি করতে হবে, ট্রিট করতে হবে। একটা রাস্তার টোকাই মনে করো, সে অসুস্থ হয়ে আসছে তোমার কাছে, আইসিইউতে হয়তো সে লাইফ সাপোর্টে আছে, তোমার কাছে মনে হচ্ছে একটা টুকাই বাঁচলে কি আর মরলে কি, হ্যাঁ, কিন্তু ওই টুকাইয়ের মার কাছে কিন্তু এই টুকাইটাই হচ্ছে গিয়ে তার সারা জীবনের সম্পদ। হ্যাঁ, তো এইভাবে কি করতে হবে, আটমোস্ট রেসপেক্ট থাকতে হবে হিউম্যান লাইফের প্রতি। ঠিক আছে, যে একটা মানুষ মরে গেলে কি আর হবে, এই ধরনের চিন্তা করার কোনো স্কোপ নাই। ঠিক আছে, আচ্ছা, I will not permit considerations of age, disease, disability, creed, ethnic origin, gender, nationality, political affiliation, race, sexual orientation, social standing, or any other factor to intervene between my duty and my patient. ঠিক আছে, আমি যখন আমার ডিউটি পালন করব তখন আমার পেশেন্ট বড় লোক না ছোট লোক, সে বাংলাদেশি নাকি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি, সে বিএনপি করে নাকি আওয়ামী লীগ করে, সে পুরুষ না মহিলা, সে কি ইন্ডিয়ান নাকি নিগ্রো, এই সমস্ত বিষয়ে হচ্ছে গিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করব না। ঠিক আছে, উই শ্যাল সি দ্য হিউম্যান অ্যাজ হিউম্যান। ঠিক আছে, এখানে এইসব ফ্যাক্টর দেখে ডিফারেন্সিয়েট করে হচ্ছে গিয়ে কোনো ধরনের বৈষম্য করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, আচ্ছা, দেন নেক্সট হচ্ছে কি, আই উইল রেসপেক্ট দ্য সিক্রেটস দ্যাট আর কনফাইন্ড ইন মি ইভেন আফটার দ্য পেশেন্ট হ্যাজ ডাইড। একজন পেশেন্ট আমাকে তার হচ্ছে গিয়ে ব্যক্তিগত গোপনীয় তথ্যটাও শেয়ার করবে, এইটাই স্বাভাবিক। এগুলা কারণ হচ্ছে গিয়ে একটা কথা আছে না, ডাক্তারের উকিলের কাছে কিছু লুকাইতে হয় না। হ্যাঁ, তো এটা সবাই জানে, রুগীরাও জানে যে ডাক্তারের কাছে কিছু লুকাইতে হয় না। সে যখন তোমার কাছে আসবে একজন রুগী, তখন তার ট্রিটমেন্ট করতে গিয়ে তার অনেক স্পর্শকাতর ব্যক্তিগত ইনফরমেশন সে তোমার সাথে শেয়ার করতে পারে, সেগুলো তুমি হচ্ছে গিয়ে অ্যাজ এ ডক্টর তোমার কাজ হচ্ছে গিয়ে সেগুলোকে সিক্রেট রাখা। ঠিক আছে, ইভেন যদি এরকমও হয় যে সে এসে বলতেছে যে আমি তো আমার ওয়াইফের সাথে চিট করতেছি, হ্যাঁ, এই ধরনের জিনিস হইলেও ওইটাও তুমি ওয়াইফকে গিয়ে বলতে পারবে না যে ইয়োর হাজব্যান্ড ইজ চিটিং ইউ, হ্যাঁ, যে সে আমার কাছে চেম্বারে এসে বলছে। এই সব সিক্রেসি হচ্ছে গিয়ে ব্রেকডাউন করা যাবে না, এগুলো ফাঁস করা যাবে না। ঠিক আছে, ইভেন যদি পেশেন্টটা মারাও যায়, সেক্ষেত্রেও মৃত্যুর পরেও তার যে পার্সোনাল সিক্রেট যেগুলো তোমার সাথে শেয়ার করছে, সেগুলো হচ্ছে গিয়ে আমরা কি করতে পারবো না, ডিসক্লোজ করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা, আর কি, আই উইল প্র্যাকটিস মাই প্রফেশন উইথ কনসাইজ অ্যান্ড ডিগনিটি অ্যান্ড ইন অ্যাকর্ডেন্স উইথ গুড মেডিকেল প্র্যাকটিস। আচ্ছা, আমি আমার যে প্রফেশনাল যে দায়িত্বটা আছে এজ এ মেডিকেল প্রফেশনাল, সেটা হচ্ছে গিয়ে কি করব, কনসাইন্স অ্যান্ড ডিগনিটির সাথে পালন করব, এবং এখানে হচ্ছে গিয়ে উইথ গুড মেডিকেল প্র্যাকটিস। গুড মেডিকেল প্র্যাকটিস বলতে কি বুঝি? গুড মেডিকেল প্র্যাকটিস বলতে বুঝি আমরা যে মেডিকেল প্র্যাকটিসটা বইয়ে পত্রে পড়ে এসেছি সেইটাই করবো আমরা। ঠিক আছে, এর বাইরে কিছু না। যেমন ইদানিং দেখা যায় কি, বিএসএমএমইউ সম্পর্কে অনেকে অনেক কথা বলে যে বিএসএমএমইউতে হচ্ছে গিয়ে অনেক ধরনের আনঅথরাইজড ড্রাগ লেখে আউটডোরের ডাক্তাররা। ঠিক আছে, এগুলাকে বলে ডিব্বা কোম্পানি। ওই এমন সব ঔষধ পাওয়া যায়, মানে প্রেসক্রাইব করে বিএসএমইউ এর আউটডোরে, যেগুলো হচ্ছে গিয়ে আমাদের ফার্মাকোলজির কোনো বইয়ের মধ্যেই নাই। হ্যাঁ, এগুলোকে ডিব্বা কোম্পানি হিসাবে সাধারণত নিয়ে হাসাহাসি করা হয়। তাহলে এই যে একজন ডাক্তার যদি তার ফার্মাকোলজির যে নলেজ সেটা যদি ভুলে গিয়ে সে হচ্ছে গিয়ে এই আজে বাজে ডিব্বা কোম্পানি ওষুধ লেখা শুরু করে, সেটাকে আমরা আর যাই হোক গুড মেডিকেল প্র্যাকটিস বা প্র্যাকটিস উইথ কনসাইন্স অ্যান্ড ডিগনিটি এটা বলতে পারি না। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি পরের পয়েন্টটা দেখি, আই উইল ফস্টার দ্য অনার অ্যান্ড নোবেল ট্রেডিশনস অফ মেডিকেল প্রফেশন। একজন ডাক্তারের মধ্যে তার যে নোবেল ট্রেডিশন অফ মেডিকেল
প্রফেশন আছে। একজন ডাক্তারদের মধ্যে কিন্তু অনেক নোবেল ট্রেডিশন দেখা যায়, হ্যাঁ। যেমন একজন ডাক্তার চাইলেই একজন রুগীকে, অসহায় রুগী যদি মনে করে, সে ফ্রিতে অপারেশন করে দিতে পারে, ফ্রিতে রুগীটাকে দেখিয়ে দিতে পারে, সে তার এলাকায় গিয়ে হেলথ ক্যাম্প করতে পারে। এগুলো হচ্ছে কি আমাদের ডাক্তারদের প্রফেশনের মধ্যে কিছু নোবেল ট্রেডিশন আছে, ঠিক আছে। এই ট্রেডিশনগুলো যেগুলো আছে এগুলাকে আমি ফস্টার করব, এই জিনিসগুলোকে হচ্ছে গিয়ে টেক কেয়ার করতে হবে। তারপর হচ্ছে গিয়ে আই উইল গিভ টু মাই টিচার্স, colleagues and students the respect and gratitude that is their due। তাহলে আমি আমার টিচারদেরকে, আমার যে সহকর্মী যারা আছে এবং ইভেন আমার স্টুডেন্ট যারা, তাদের সাথেও হচ্ছে গিয়ে যথেষ্ট রেসপেক্ট এবং গ্রেটিটিউড সহকারে হচ্ছে গিয়ে আচরণ করব, বিকজ ইট ইজ দ্যার ডিউ, ঠিক আছে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে গিয়ে আই উইল শেয়ার মাই মেডিকেল নলেজ ফর বেনিফিট অফ দ্য পেশেন্ট অ্যান্ড দ্য অ্যাডভান্সমেন্ট অফ হেলথ কেয়ার। তাইলে আমি আমার যে মেডিকেল নলেজ আছে সেইটা হচ্ছে গিয়ে আমি কী করব, ফর দ্য বেনিফিট অফ দ্য পেশেন্ট ইউজ করব, এবং মেডিকেল সায়েন্স যেটা বা হেলথ কেয়ার সিস্টেমটাকে আরেকটু অ্যাডভান্সমেন্ট বা এগিয়ে নেওয়ার জন্য হচ্ছে কি এই নলেজটাকে আমি ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে নেক্সট আই উইল অ্যাটেন্ড টু মাই ওন হেলথ, well-being and abilities in order to provide care of the highest standard। তাহলে আমি আমার নিজের হেলথের টেক কেয়ার করবো যাতে আমি আরেকজনের হেলথের টেক কেয়ার করতে পারি, ঠিক আছে। আমি নিজের হেলথের দেখাশোনা করব, নিজের ওয়েলবিইং হচ্ছে গিয়ে এনশিওর করব, এবং হচ্ছে গিয়ে আমার নিজের এবিলিটি, ক্লিনিক্যাল এবিলিটি বা একাডেমিক এবিলিটি যেটা, সেটাকে ইনক্রিজ করার জন্য চেষ্টা করব আপ টু দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ড, ঠিক আছে। আচ্ছা, আর কি পরের পয়েন্টে যেটা বলছে যে আমি আমার মেডিকেল নলেজকে হচ্ছে গিয়ে কোনো ধরনের সিভিল রাইট বা সিভিল লিবার্টি হচ্ছে গিয়ে এগুলার এগেনস্টে ইউজ করব না। হিউম্যান রাইটসের এগেনস্টে আমি যদি আমার নলেজকে ইউজ করি, সেটা কিন্তু এই ডিক্লারেশনের এগেনস্টে হয়ে যাবে, ঠিক আছে। যেমন হচ্ছে গিয়ে আমি একজন ফরেন্সিক এক্সপার্ট, আমি জানি যে কোন কোন গ্যাস দিয়ে মানুষকে অ্যাসফিক্সিয়া করে মেরে ফেলা যায়, ঠিক আছে। এই যে আমার নলেজটা আছে, এইটা কিন্তু আমি কি করব না যে হলোকাস্টের মতো, হ্যাঁ, গ্যাস দিয়ে মানুষ একটা রুমের ভিতরে মানুষকে ঢুকায় ওই মধ্যে গ্যাস ছেড়ে দিয়ে মেরে দিলাম। এই নলেজটা আমার জানা আছে যে কোন গ্যাসটা ছাড়লে মানুষটা মরবে, কোন গ্যাসটা ওই রুমের ভিতর থাকা মানুষদের উপর ছাড়লে মরবে না, এই ইনফরমেশনটা আমার জানা আছে। কিন্তু এটা আমাকে যদি থ্রেটও করা হয়, আমি কিন্তু কি করব না, ওই যে হিউম্যান রাইট ভায়োলেট করব না, কাউকে মারবো না এটা দিয়ে, হ্যাঁ, ঠিক আছে। বা সিভিল লিবার্টি, যেমন হচ্ছে গিয়ে যে আমাদের প্রত্যেকেরই হচ্ছে গিয়ে ফ্রিডম অফ স্পিচ আছে, ঠিক আছে। উই ক্যান প্রোটেস্ট এগেনস্ট দ্য গভর্নমেন্ট অর any authority if we think so, ঠিক আছে। এই যে আমাদের যে প্রোটেস্ট করার যে ইয়াটা আছে, রাইট আছে, এইটা মনে করো একটা সিভিল রাইট, ঠিক আছে, বা সিভিল লিবার্টি। এই সিভিল লিবার্টিটা যদি কি করা হয়, কেউ ব্রেকডাউন করে, ঠিক আছে। যেমন কিভাবে হইতে পারে, মনে করে যে কাউকে ধরে, কেউ গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছে, তাকে ধরে নিয়ে হচ্ছে গিয়ে গভর্নমেন্ট টর্চার করতেছে। এখন আমাকে যদি এসে পুলিশ থ্রেট দিয়ে বলে যে কোন উপায়ে টর্চার করব, কোন উপায়ে টর্চার করলে বেশি ব্যথা পাবে বলো, এটা যদি আমাকে থ্রেটও করে সে আমাকে, এজ এ ফিজিশিয়ান আমি তাকে কোঅপারেট করব না, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে লাস্ট অফ অল আই মেক দিস প্রমিস সলমলি ফ্রিলি অ্যান্ড আপন মাই অনার, যে আমি এতক্ষণ যে প্রতিজ্ঞা করলাম এটা হচ্ছে গিয়ে আসলেই করতেছি, ওই বলার জন্য বলা না, এই জিনিসটাই আর কি এনশিওর করা হয় এই লাস্টের এই পয়েন্টটা দিয়ে, ঠিক আছে। আমরা যখন হচ্ছে গিয়ে প্রত্যেকে এমবিবিএস পাস করে ফেলবো, এই 13টা পয়েন্ট হচ্ছে গিয়ে আমাদেরকে ওথ নিতে হবে, ঠিক আছে। এই 13টা পয়েন্ট ওথ নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা আমাদেরকে নিজেরা ইন্টার্ন চিকিৎসক বা ইন্টার্ন ডক্টর হিসেবে পরিচয় দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কিছু পয়েন্ট আসতে দেখবা যে লাল কালিতে হাইলাইট করা, ঠিক আছে। লাল কালিতে হাইলাইট করা পয়েন্টগুলো হচ্ছে কি ইফাত ম্যাডাম পরীক্ষায় জিজ্ঞেস করে যে নতুন কি কি পয়েন্ট এড হয়েছে, হ্যাঁ, মানে 2017-তে নতুন অ্যাড হয়েছে এমন পয়েন্ট কি কি আছে জেনেভার ডিক্লারেশনে, সেইটা হচ্ছে গিয়ে এই রেড মার্ক করা পয়েন্টগুলো বলে দিলেই
হবে যে এই রেড মার্ক করা পয়েন্টগুলোই হচ্ছে গিয়ে নতুন অ্যাড হওয়া পয়েন্ট 2017 সালে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে কথা। এখন দেখি আমরা নেক্সট টপিকটা একটু দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে রাইটস অফ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। এই কথাটা ইদানিং খুব ঘুরে ফিরে আসতেছে, কারণ ডাক্তারদের প্রতি ভায়োলেন্স প্রচুর বেড়ে গেছে, ঠিক আছে। এবং ডাক্তারদের কি কি অধিকার আছে ফ্রম দ্য সোসাইটি অর এজ এ ডক্টর, সেগুলো আমাদের হচ্ছে গিয়ে প্রথমে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখি কি কি রাইটস আছে। 1 নাম্বার, রাইট টু প্র্যাকটিস মেডিসিন, যে আমি হচ্ছে গিয়ে 1 নাম্বার আমি ওষুধ লিখতে পারবো, ঠিক আছে। এই যে রাইট টু প্র্যাকটিস মেডিসিন, এইটাই প্রথমেই এসে হ্যাম্পার হয়ে যাচ্ছে। কিভাবে? ওই যে কুয়াক টুয়াক, তারপর হচ্ছে গিয়ে ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে নার্স, সবাই এখন মনে মনে ডাক্তার হয়ে যেতে চায়, ঠিক আছে। সবাই হচ্ছে গিয়ে প্রেসক্রিপশনে কিছু না কিছু মানে মেডিসিন প্রেসক্রাইব করতে চায়, যে এটা কিনা তাদের কোয়ালিফিকেশনই নেই। তাহলে এটা হচ্ছে গিয়ে ডাক্তারদের একটা রাইট, যে রাইট টু প্র্যাকটিস মেডিসিন। আচ্ছা, তারপর হচ্ছে 2 নম্বর কি, রাইট টু চুজ এ পেশেন্ট এক্সেপ্ট ইমার্জেন্সি। তাইলে মনে করো তুমি একজন নাক কান গলা বিশেষজ্ঞ, তুমি হচ্ছে সারাদিন নাক কান গলা নিয়ে পড়ে থাকো। এখন তোমার কাছে একটা যদি লিউকেমিয়ার পেশেন্ট আসে, যে আমার হচ্ছে গিয়ে এই পায়খানার সাথে রক্ত যাচ্ছে, এইখানে তোমার করণীয় খুব কম থাকবে, ঠিক আছে। তবে হ্যাঁ, তাইলে কি করতে হবে, তোমার ডাক্তার হিসেবে পেশেন্ট চুজ করার একটা কি আছে, স্কোপ আছে। মনে করো একটা পেশেন্ট পার্টি হচ্ছে কি খুব হাউমাউ কাউকাউ করতেছে, তুমি বুঝতেছো যে এদের সাথে ভিড়লে হচ্ছে গিয়ে একটা ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। তোমার পার্সোনাল সিকিউরিটি হ্যাম্পার হইতে পারে, তুমি চুজ করতে পারো যে উশৃঙ্খল এরা, এদের পেশেন্ট আমি দেখবো না। তবে এই জিনিসটা কি হচ্ছে, ইন কেস অফ ইমার্জেন্সি এই অধিকারটা তোমার থাকবে না, ঠিক আছে। যদি ইমার্জেন্সি হয় তখন কিন্তু তোমাকে ওই রাইট টু চুজ পেশেন্ট এই কথাটা তখন আর অ্যাপ্লিকেবল হবে না। তখন ইমার্জেন্সি হইলে যে পেশেন্টই সামনে থাকুক তোমাকে দেখতে হবে, সেইটা হামও কাউ পার্টি হোক, আর হচ্ছে গিয়ে তোমার যদি তোমার ফ্যাকাল্টির রুগী নাও হয় যদি, তাও তোমাকে দেখতে হবে, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য পেশেন্ট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে রাইট টু ডিসপেন্স মেডিসিন। আচ্ছা, তুমি হচ্ছে গিয়ে মেডিসিন দিতে পারো, তাকে প্র্যাকটিস করতে পারো, ডিসপেন্স করতে পারো মেডিসিন। নেক্সট, রাইট টু পজেস অ্যান্ড সাপ্লাই ডেঞ্জারাস ড্রাগ টু দ্য পেশেন্ট। কিছু কিছু ড্রাগস আছে যেগুলো হচ্ছে গিয়ে তোমার একজন পেশেন্টের মধ্যে অনেক ধরনের ড্রাগ আছে যেগুলো হচ্ছে গিয়ে যে ভয়াবহ ধরনের সাইড ইফেক্ট থাকে, হ্যাঁ। ওই ড্রাগগুলো অনেক চিন্তা ভাবনা করে কিন্তু কি করতে হয়, দিতে হয়, যে রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে তারপরে হচ্ছে ইউজ করতে হয়। এই ধরনের রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে তোমার কাছে যদি মনে হয় যে না, হ্যাঁ এই ওষুধটা এখন এই রুগীটাকে দেওয়া যেতে পারে, সেক্ষেত্রে ইউ ক্যান টেক দ্য রিস্ক, ঠিক আছে। ইউ ক্যান টেক দ্য রিস্ক। এই জিনিসটা আবার আমাদের লোকজন হচ্ছে কি বুঝে না, এরা হচ্ছে মনে করে যে ভুল চিকিৎসায় রুগীকে মেরে ফেললেন ডাক্তার। বাট ইট ইজ অ্যালাউড বাই দ্য মেডিকেল কনস্টিটিউশন দ্যাট ইউ ক্যান টেক রিস্ক উইথ দ্য পেশেন্ট ডিপেন্ডিং আপন দ্য রিস্ক বেনিফিট রেশিও, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে রাইট টু এ টাইটেল ডিসক্রিপশন এক্সেট্রা টু দ্য নেম। যেমন আমি হচ্ছে গিয়ে আমার নামের সাথে MBBS, MD, MS, হ্যাঁ, DFM এসব ডিগ্রি কী করতে পারি, লিখতে পারি। এই ডিগ্রিটা আমি আমার নামের সাথে কী করতে পারি, লিখতে পারবো। এটা হচ্ছে গিয়ে আমাদের একটা অধিকার আছে, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে রাইট টু রিকভারি ফিজ। ওই যে বললাম আমরা হচ্ছে গিয়ে যে কোনো রুগী দেখেই হচ্ছে গিয়ে আমরা ফিজ চাইতে পারি, ভিজিট চাইতে পারি, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে অন্যায় কিছু না, ঠিক আছে। ইভেন ইউ ক্যান আস্ক ফর ভিজিট ইভেন ফ্রম এ ডক্টর, যদিও এটা এগেনস্ট কার্টেসি, বাট ইট ইজ নট আনইথিক্যাল, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে রাইট ফর অ্যাপয়েন্টমেন্ট টু পাবলিক অ্যান্ড লোকাল হসপিটাল। তাইলে আমি কি করতে পারি, পাবলিক এবং লোকাল হসপিটালে কি করতে পারি, যে অ্যাপয়েন্টমেন্ট করতে পারি, ঠিক আছে। আমি এখানে নিযুক্ত হইতে পারি অ্যাজ
ডক্টর, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে রাইট টু ইস্যু মেডিকেল সার্টিফিকেট। আমি হচ্ছে গিয়ে মেডিকেল ডকুমেন্ট যেগুলো আছে, মেডিকেল সার্টিফিকেট লাইক হচ্ছে গিয়ে ইনজুরি সার্টিফিকেট, হ্যাঁ, বা রেপ ভিকটিম সার্টিফিকেট, এগুলো আমরা, বা এগুলো তো মেডিকেল লিগাল রিপোর্টসের কথা বললাম, বা শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেট যেগুলো, যেমন ফিটনেস সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, এগুলো আমরা এজ এ ফিজিশিয়ান ইস্যু করতে পারি, ঠিক আছে। আর কি, রাইট টু গিভ এভিডেন্স অ্যাজ এক্সপার্ট, আমরা হচ্ছে গিয়ে কোর্টে এক্সপার্ট ওপিনিয়ন দিতে পারি, ঠিক আছে। এক্সপার্ট উইটনেস হিসেবে আমরা কোর্টে গিয়ে আমাদের ওপিনিয়ন দিয়ে আসতে পারি, এটা আমাদের আরেকটা রাইট। যে চিকিৎসা সংক্রান্ত বা মেডিকেল রিলেটেড যে কোনো টপিকে বা ডিসপিউটে আমরা এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে আসতে পারি কোর্টে। আচ্ছা, আর কি আছে, exemption from serving as a juror at an inquest। আচ্ছা, ইনকোয়েস্টে হচ্ছে গিয়ে জুরর হিসেবে আমাদেরকে একটা কথা বলা হচ্ছে যে করা, এই একটা ইনকোয়েস্ট মনে করো তৈরি করলো, ঠিক আছে। তো সেই ইনকোয়েস্ট, এটা মূলত আসলে যে করোনার ইনকোয়েস্টের ক্ষেত্রে আসলে প্রযোজ্য। এটা হচ্ছে গিয়ে যে করোনার ইনকোয়েস্টের ক্ষেত্রে কি করা হয়, যে কোনো একটা মেডিকেল ফিল্ড থেকে মনে করো একজন ডাক্তারকে ধরে নিয়ে এসে হচ্ছে গিয়ে জুরি হিসাবে রাখা হয়। সে জাজ করে যে এই করোনার ইনকোয়েস্টটা মধ্যে যে কথাগুলা, বিবরণগুলা উঠে আসছে বা যে ফ্যাক্টগুলা প্রেজেন্টেশন করা হয়েছে সেগুলা কতটুকু অথেন্টিক বা অথেন্টিক না। তো এই আর কি। তবে এইখান থেকে আমাদেরকে কি করা হয়, অ্যাজ এ ডক্টর আমাদেরকে এক্সটেনশন দেওয়া হয় যে এই দায়িত্বটা আমাদেরকে আসলে পালন করতে হয় না, ঠিক আছে। আচ্ছা, তাইলে ওইখানে হচ্ছে গিয়ে করোনার হচ্ছে গিয়ে তার নিজ দায়িত্বে আর কি করবে, এই তার ইনকোয়েস্টটা রেডি করবে। এখানে হচ্ছে গিয়ে আমাদের মেডিকেল প্রফেশনালরা হচ্ছে গিয়ে ওই ক্রাইম সিন ভিজিট না করে বা কোনো ফ্যাক্ট চেক না করে সেইখানে হচ্ছে গিয়ে মতামত দিতে বাধ্য থাকবেন না, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে এখানকার বিষয়। তারপর সে ডিউটিস অফ এ মেডিকেল প্র্যাকটিশনার, যে একজন ডাক্তারের কী কী দায়িত্ব আছে সেইটাও করতে হবে। তাইলে এখন দেখি আমরা যে একটা ওই যে ইদানিং যে ডাক্তারদের প্রতি ভায়োলেন্সের যে পরিমাণটা খুব বাড়ছে, এইটার জন্য আসলে সবাই দায়ী, হ্যাঁ, ডাক্তাররাও দায়ী, পেশেন্ট পার্টিরাও দায়ী, আমরা জাতি হিসাবে সবাই দায়ী, কারণ এক হাতি তালে বাজে না, ঠিক আছে। এখানে হচ্ছে গিয়ে পেশেন্ট পার্টির যেমন দোষ আছে, আমাদের ডাক্তাররা হচ্ছে গিয়ে আমাদের যে ডিউটি সম্পর্কে বা আমাদের অধিকার সম্পর্কে আমরা নিজেরাও সচেতন না আসলে, হ্যাঁ। আমাদের উচিত নিজেদের অধিকার কিংবা নিজেদের দায়িত্ব দুই বিষয়েই সমানভাবে সচেতন হওয়া। আচ্ছা, এই দুইটা ক্ষেত্রেই আমাদের ল্যাক আছে। দেখি আমাদের ডিউটিগুলো কি কি। নাম্বার 1, ডিউটি টু এক্সারসাইজ এ রিজনেবল ডিগ্রি অফ নলেজ অ্যান্ড স্কিল। আমাদের একটা রিজনেবল লেভেলে নলেজ এবং স্কিল থাকা প্রয়োজন, ঠিক আছে। কিন্তু এটা কোনো কোনো ক্ষেত্রে হইতে পারে যে অনেকে টেন্ডেন্সি থাকে পড়াশোনা কম করে কোনো রকম পাশ করে 60 মার্ক পেয়ে যদি মানে পাশ করে বের হয়ে যেতে পারি তাইলে আমরা খুশি, হ্যাঁ। তো এজ এ রেজাল্ট যেটা হয় যে আমাদের একটা এরকম হইতে পারে যে একটা রিজনেবল পরিমাণ নলেজ হয়তো নাও থাকতে পারে, বা দেখা যাচ্ছে যে আমি হচ্ছে গিয়ে সার্জারি ওয়ার্ডে হচ্ছে গিয়ে আমার 6 মাস প্লেসমেন্ট ছিল, সার্জারি ওয়ার্ডে ইন্টার্নশিপ করে আসছি আমি 3 মাস বা 4 মাস। তো ওইখানের মধ্যে আমাকে বিভিন্ন ছোটোখাটো অপারেশন শিখতে বলা হয়েছিল, করতে বলা হয়েছিল, আমি করিও না, শিখিও নাই, আমি শুধু দর্শকের মতো দেখে আসছি, আমি জিনিসগুলো শিখি নাই। এজ এ রেজাল্ট পরে যখন আমি আমার কর্মজীবনে আসছি, হ্যাঁ, আমার প্রফেশনাল লাইফে এসে আমি আর ওই ছোটোখাটো অপারেশনগুলোও করতে পারতেছি না। এটা হচ্ছে গিয়ে ল্যাক অফ স্কিল, হ্যাঁ, এই ধরনের ল্যাক অফ স্কিল বা ল্যাক অফ নলেজ অনেক সময় থেকে যায়। আচ্ছা, ডিউটিজ উইথ রিগার্ড টু অ্যাটেন্ডেন্স অ্যান্ড এক্সামিনেশন।
ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের কিছু ডিউটি আছে ইন রিগার্ড টু এক্সামিনেশন অ্যান্ড অ্যাটেন্ডেন্স। আমরা একটা রুগীকে যখন এক্সামিনেশন করব তখন তাকে প্রপারলি এক্সামিনেশন করতে হবে, এই বিষয়টা হচ্ছে গিয়ে আমাদেরকে মেনে চলতে হবে, এবং তার হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স থাকা লাগবে। ঠিক আছে, একজন যে থাকে, এই যে পেশেন্ট থাকে সেই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যেন এক্সামিনেশনের সময় উপস্থিত থাকে, ওই জিনিসটা এনশিওর করার একটা বিষয় থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ডিউটি টু ফার্নিশ প্রপার অ্যান্ড সুইটেবল মেডিসিন। তারপর হচ্ছে কি আমরা কি করব, আমাদের ডিউটি বলতে একটা থাকে যে প্রপার এবং সুইটেবল মেডিসিন হচ্ছে গিয়ে প্রেসক্রাইব করা। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা খেয়ে ওই ওষুধ কোম্পানির ওষুধ দিয়ে সবাইকে প্রেসক্রাইব করে বেড়াবো না, বা এমন কোনো ওষুধ প্রেসক্রাইব করবো না দ্যাট ইজ নট সুইটেবল ফর দ্য পেশেন্ট। ঠিক আছে, মনে করো একটা পেশেন্টের কিডনিতে আগে থেকে ইনজুরি আছে, এখন আমি তাকে যদি কোনো নেফ্রোটক্সিক ড্রাগ দিয়ে দিই, সেটা তার জন্য নিশ্চয়ই কি হবে না, সুইটেবল হবে না। এই জন্য আমরা বুঝে দিতে হবে ওষুধটা যে এই পেশেন্টের সাথে এই ওষুধটা যায় কিনা। ঠিক আছে। আচ্ছা, ডিউটি টু গিভ ইনস্ট্রাকশনস। এখন হচ্ছে গিয়ে আমাদেরকে নেক্সট কাজ হচ্ছে গিয়ে পেশেন্টকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে। ঠিক আছে, যে হাউ টু টেক মেডিসিন, অর কী কী গাইডলাইন পেশেন্টকে ফলো করতে হবে। যেমন ঠান্ডা পানি খাবে না, টনসিলের যদি সমস্যা থাকে আপনি ঠান্ডা পানি খায়েন না, ঠিক আছে, ঠান্ডা লাগায়েন না, এই ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিতে হবে। বা তুমি হচ্ছে গিয়ে সাপোজিটরি, মনে করো জ্বরের রুগীকে বললা যে সাপোজিটরি ব্যবহার করবেন, হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে রুগী জানেই না সাপোজিটরি মুখ দিয়ে খাইতে হয় নাকি অ্যানাল গ্ল্যান্ড দিয়ে ইউজ করতে হয়, সে এখন সাপোজিটরি মুখ দিয়ে গিলে বসে আছে পানি দিয়ে, হ্যাঁ, তো ইনস্ট্রাকশন না দিলে এটা তোমারই হচ্ছে গিয়ে ড্রব্যাক। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ডিউটি টু কন্ট্রোল অ্যান্ড ওয়ার্ন। আচ্ছা, কি হচ্ছে এখানে হচ্ছে গিয়ে তুমি একটা পেশেন্টকে হচ্ছে গিয়ে ওয়ার্নিং দিয়ে দিতে হবে, ওয়ার্ন করতে হবে। এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম যে এবং কন্ট্রোল করতে হবে তোমার প্রেসক্রাইবড ড্রাগটা তুমি কতটুক অ্যামাউন্টে দিবা, এইসব জিনিসগুলোকে তোমার জাস্টিফাই করে জুডিশিয়াল একটা মানে অ্যাপ্রোচে যাইতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে ঘুমের ওষুধ দিয়ে দিছো, তুমি ঘুমের ওষুধ মনে করো যে হচ্ছে গিয়ে খুব হাই পাওয়ার ডোজে দিয়ে দিছো, রুগীকে ঘুম পাড়ায় দিছো, হ্যাঁ, এইভাবে না, যতটুকু তার জন্য সুইটেবল ততটুকু দিতে হবে, এবং তাকে ওয়ার্নিং দিয়ে দিতে হবে যে এইটা খাইলে আপনার কিন্তু ঘুম হবে খুব বেশি, এটা একটুক বলে দিতে হবে তাকে। ঠিক আছে। আচ্ছা, কারণ দেখা যেতে পারে সে একজন হয়তো ড্রাইভার, হ্যাঁ, তাকে তুমি ঘুমের ওষুধ দিয়ে দিছো, সে সারাদিন হচ্ছে গিয়ে ঘুমাইছে, পড়ে এখন ঘুম থেকে উঠে গাড়ি চালাচ্ছে, তখনও তার চোখের মধ্যে ঘুমই আছে, সে হয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলতে পারে। এই সমস্ত বিষয়গুলো তাকে হচ্ছে গিয়ে তোমাকে বোঝায় দেওয়া লাগবে। আচ্ছা, ডিউটি টু থার্ড পার্টিস। ডিউটি টু থার্ড পার্টিস কীভাবে, মনে করো একজন মানুষ হচ্ছে গিয়ে একটা ফ্যাক্টরিতে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এখন ওই ফ্যাক্টরির যে মালিক আছে, মালিক পক্ষ থেকে তোমার কাছে ফ্যাক্টরির যে ওয়ার্কার তাদেরকে পাঠানো হয়েছে কি করার জন্য, যে হেলথ চেক আপ করার জন্য, যে এই ফ্যাক্টরিতে কাজ করার জন্য হচ্ছে গিয়ে কারা কারা ফিট কারা কারা আনফিট, হ্যাঁ, এইটা চেক করার জন্য তোমার কাছে পাঠানো হয়েছে। তাহলে সেই জিনিসটা কিন্তু তোমাকে প্রপারলি মেনটেন করতে হবে। তোমার উপর তখন ডিপেন্ড করতেছে, যাকে ফিট ঘোষণা করবা সে কাজ করবে, আর যে আনফিট হবে তাকে তো আর ওই কোম্পানি রাখবে না, তাইলে নিশ্চয়ই, তাই না? তাইলে এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমাকে সততা মেনটেন করতে হবে। ঠিক আছে। আচ্ছা, ডিউটি টুয়ার্ডস চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস ইনকেপেবল অফ টেকিং কেয়ার অফ দেমসেলস। বাচ্চারা এবং একবারে বৃদ্ধ যারা, তারা হচ্ছে নিজেদের হচ্ছে গিয়ে টেক কেয়ার নিজেরা করতে পারে না, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তাদের টেক কেয়ার করার ক্ষেত্রে যথেষ্ট করতে হবে, ডাক্তারের যথেষ্ট ইনিশিয়েটিভ নিতে হবে। ঠিক আছে। এখন একটা ছোটো বাচ্চা যদি টনসিল হয়, তাকে যদি তুমি গিয়ে বলো ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা পানি খাবেন না, এগুলো তো তাকে বলে লাভ নাই। ঠিক আছে, তার মা বাবাকে বলতে হবে, বা একবারে ওল্ড এজের পার্সন যে কিনা নিজে টেক কেয়ার করতে পারতেছে না, সেটা তার হচ্ছে গিয়ে যে কেয়ার গিভার আছে তার সাথে জিনিসটা কনসাল্ট করতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো। আচ্ছা, ডিউটি টু ইনফর্ম পেশেন্ট অফ রিস্ক।
ওইটা আগেই যেটা বলে আসছি যে বিভিন্ন ঔষধ বা বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে বিশেষত বিভিন্ন ধরনের রিস্ক থাকে অফ ডিসেবিলিটি ইভেন ডেথ, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে পেশেন্টকে ভালোভাবে এক্সপ্লেন করতে হবে। ডিউটি উইথ রিগার্ড টু পয়জন, এখন যদি কোনো পয়জনাস কেস আসে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেই পয়জন খেয়ে আসছে কেউ, আমরা জেনারেল টক্সিকোলজিতে পড়ে আসছি, পয়জনের কেউ যদি পয়জন খেয়ে আসে আমাদের কাছে তাইলে তার ক্ষেত্রেও আমাদেরকে কিছু পার্টিকুলার আছে, ডিউটিজ অফ এ ডক্টর আছে, কিভাবে অ্যাপ্রোচ করব, কিভাবে কেমিক্যাল অ্যানালাইসিসের জন্য ফার্স্ট স্যাম্পলটা রেখে দিব, কিভাবে হচ্ছে কি তাকে হসপিটালে রেফার করব, বা সে যদি মারা যায় সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, এই সমস্ত বিষয় হচ্ছে কি আমাদেরকে জানতে হবে এবং মেনে চলতে হবে। তারপর হচ্ছে ডিউটি টু নোটিফাই সার্টেন ডিজিজ, কিছু কিছু নোটিফায়েবল ডিজিজ আছে যেগুলো হচ্ছে গিয়ে আমরা যেসব রোগের পেশেন্ট পাইলে হচ্ছে গিয়ে হেলথ অথরিটিকে জানাইতে হয়, লাইক হচ্ছে গিয়ে নিপা ভাইরাস মনে করো বা এইডস, হ্যাঁ, এই সমস্ত হচ্ছে গিয়ে নোটিফায়েবল ডিজিজ। এই ধরনের কেস যদি পাওয়া যায় তাইলে কি করা হয়, ওই যে ভাইরাল নিপা এনকেফালাইটিস বা হচ্ছে গিয়ে এইডসের রুগী যদি আমরা পাই সেক্ষেত্রে হেলথ অথরিটিকে ইনফর্ম করতে হয়। তো এই জিনিসটা আমাদেরকে টেক কেয়ার করতে হবে। আচ্ছা, ডিউটিজ উইথ রিগার্ডস টু অপারেশনস, তাইলে অপারেশনের ক্ষেত্রে আমাদের কিছু দায়িত্ব আছে। যে কোনো অপারেশন করতে গেলে আমাদের পেশেন্টকে কাউন্সেলিং করতে হবে, বা হচ্ছে গিয়ে ওই অপারেশনের বিকল্প আর কোনো ট্রিটমেন্ট আছে কি না সেটা পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে। ওই অপারেশনে কী কী রিস্ক আছে সেইগুলা পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে, কী কী রিকোয়ারমেন্ট আছে, ওই অপারেশনের আউটকাম কী কী হইতে পারে সেই জিনিসগুলো পেশেন্টকে হচ্ছে গিয়ে বুঝায় দিতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে অপারেশনের সময় আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর হচ্ছে ডিউটিস আন্ডার জেনেভা কনভেনশন, এটা হচ্ছে জেনেভা কনভেনশনের যে 13টা পয়েন্ট আছে ওই জিনিসগুলো আর কি সবসময় মাথায় রাখতে হবে। ইট শুড নট বি সামথিং বুকিশ, যে বইয়ের মধ্যেই পড়ে আছে 13টা পয়েন্ট, ওইগুলো আমি পার্সোনাল লাইফে ফলো করতেছি না, এরকম যেন না হয়। ঠিক আছে, আচ্ছা, ডিউটিস উইথ রিগার্ড টু কনসালটেশন। ডিউটিস উইথ রিগার্ড টু কনসালটেশন কি, যে যেমন মনে করো যে একটা কেস নিয়ে আমি হচ্ছে গিয়ে আটকায় গেছি, আমার সিনিয়র লেভেলে হচ্ছে গিয়ে এই জিনিসটা নিয়ে কনসাল্ট করার প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে কি আমি হচ্ছে গিয়ে আমি নিজে তো ডাক্তার, এখন আমি লজ্জা পেয়ে কী করতেছি না, সিনিয়র কনসালটেশন বা স্পেশালিস্ট অন্য ডাক্তারের কনসালটেশন নিচ্ছি না। এইটাও কিন্তু ভালো জিনিস না, এটা খারাপ জিনিস, এই সংকোচ রাখা যাবে না নিজের মধ্যে। ঠিক আছে, যদি তোমার রুগীর অন্য কোনো ডাক্তারের কনসালটেশনের প্রয়োজন হয়, ইউ হ্যাভ টু ডু ইট। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে ডিউটি ইন কানেকশন উইথ এক্সরে এক্সামিনেশন। এক্সরে এক্সামিনেশনের সময় কিছু ডিউটি আছে ডাক্তারের, সেই জিনিসগুলা তোমাকে টেক কেয়ার করতে হবে। যেমন এক্সরে করার ক্ষেত্রে যে রেডিয়েশন, হ্যাঁ, সেই রেডিয়েশনের এক্সপোজার যাতে খুব বেশি না হয় পেশেন্টের। ঠিক আছে, এই জিনিসটার জন্য তাকে তুমি একটা করতে পারো, তোমার নিজে প্রিকশন নিবা প্লাস পেশেন্টেরও প্রিকশন এনশিওর করবো। এছাড়া এটাও খেয়াল করতে হবে যে পেশেন্ট প্রেগনেন্সি বা আদার কোনো কন্ডিশন আছে কি না, যে সমস্ত কন্ডিশনে হচ্ছে গিয়ে এক্সরে করা কন্ট্রাইন্ডিকেটেড। হ্যাঁ, তুমি যদি এখন একজন প্রেগনেন্ট লেডিকে এক্সরে করতে দাও তাহলে তো পাবলিক তোমাকে মারবেই। ঠিক আছে, এই জেনারেল বেসিক নলেজটুকু তো এজ এ ডক্টর থাকা উচিত, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে প্রফেশনাল সিক্রেসি মেনটেন করতে হবে, যে রোগীর হচ্ছে গিয়ে যে গোপনীয় পার্সোনাল তথ্যগুলো তোমার সাথে শেয়ার করবে সেগুলো তুমি ডিসক্লোজ করতে পারবা না। ঠিক আছে, আচ্ছা, এতক্ষণ বললাম হচ্ছে গিয়ে আমরা ডিউটিজ অফ এ ডক্টর। এখন দেখি যে ডিউটিজ অফ পেশেন্টও আছে। ঠিক আছে, আচ্ছা, 1 নাম্বার ডিউটি সেটা হচ্ছে গিয়ে এ পেশেন্ট শুড ফার্নিশ দ্য ডক্টর উইথ কমপ্লিট ইনফরমেশন। এখন একজন ডাক্তার তো পীর বা ফকির না যে সব কিছু জেনে বুঝে বসে থাকবে। হ্যাঁ, যে গ্রামের রুগীরা হচ্ছে গিয়ে অনেক সময় এইভাবে হয় যে চেম্বারে আসছে, তো জিজ্ঞেস করলাম যে চাচি আপনার কী সমস্যা, তো চাচি তখন বলে যে আপনি ডাক্তার, আপনি বলবেন কি সমস্যা, আমি বলবো কেন, বলে চুপ মেরে বসে থাকে। হ্যাঁ, তো এইভাবে যদি চুপ মেরে বসে থাকে, ডাক্তার তো আর বয়বি কোনো পীর ফকির না বা না,
সেন্ট না যে সব কিছু তোমার মনের খবর, তোমার পেটের ভিতরের খবর জেনে ফেলবে। তাইলে রুগীর হচ্ছে গিয়ে দায়িত্ব হচ্ছে গিয়ে ডাক্তারকে তার প্রবলেমটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ভালোভাবে কমপ্লিট ইনফরমেশন দিয়ে এক্সপ্লেন করা। ঠিক আছে। 2 নাম্বার কাজ হচ্ছে গিয়ে ডাক্তার হচ্ছে গিয়ে যে ইনস্ট্রাকশন দেয় সেই ইনস্ট্রাকশনগুলো খুব ভালোভাবে স্ট্রিক্টলি ফলো করার দায়িত্ব হচ্ছে গিয়ে পেশেন্টের। এখন ডাক্তার হচ্ছে গিয়ে তোমাকে বলছে যে ঔষধ খাবেন ঠিক মতো, ঠান্ডা পানি খাবেন না, হ্যাঁ, ঠান্ডা লাগাবেন না, তুমি হচ্ছে গিয়ে এই ঔষধও খাও নাই ঠিক মতো, ঠান্ডা পানি ইচ্ছা মতো করছো, এই খাইছো, তারপর হচ্ছে গিয়ে জাফলংয়ের পানিতে গিয়ে 2 ঘন্টা সাঁতার কাটছো, সাঁতার কেটে এসে তুমি 1 সপ্তাহ পরে ডাক্তারকে গিয়ে ধরছো যে আপনি তো বলছিলেন, এখন হইলাম না কেন, ওষুধ দিলেন তো ঠিক আছে, সুস্থ হইলাম না কেন, তখন তো ডাক্তার আসলে কিছু করার নেই। ঠিক আছে, তুমি ডাক্তারের ইনস্ট্রাকশন ফলো করো নাই, এইটা হচ্ছে কথা। আর লাস্ট অফ অল একজন রুগীর উচিত রিজনেবল ফি পে করা টু দ্য ডক্টর। ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ডিউটিজ অফ এ পেশেন্ট। আচ্ছা, এখন দেখি একজন পেশেন্টের কি কি রাইটস আছে সেগুলো একটু বোঝার চেষ্টা করি। 1 নাম্বার চয়েস। এই চয়েসের রাইটস যেটা, যেমন দেখি লাইক একজন রুগী সে চয়েস করতে পারে সে কোন ডাক্তারকে দেখাবে। ঠিক আছে, মনে করে একজন রুগী হচ্ছে গিয়ে স্ট্রোক করলো, সে তখন কি করবে যে চয়েস করতে পারবে যে আমি মতিউর রহমান স্যারকে দেখাবো, নাকি রাহাত আমিন স্যারকে দেখাবো, নাকি নজরুল স্যারকে দেখাবো, নাকি নাহিয়ান স্যারকে দেখাবো। সে কি করতে পারবে? চয়েস করতে পারবে। ঠিক আছে, এই চয়েস করার হচ্ছে গিয়ে প্রভিশনটা পেশেন্টের আছে, সে তার পছন্দ অনুযায়ী ডাক্তারকে দেখাইতে পারে। আচ্ছা, 2 নাম্বার অ্যাক্সেস টু হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। আচ্ছা, তাইলে অ্যাক্সেস টু হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, সে হচ্ছে গিয়ে তোমার যে হাসপাতালে যেতে চায় বা যে কোনো হাসপাতালে ইমার্জেন্সিতে সে যদি যেতে চায়, রিগার্ডলেস অফ এজ, সেক্স, রিলিজিয়ন, ইকোনমিক অর সোশ্যাল স্ট্যাটাস, সে যাইতে পারে। ঠিক আছে, তবে হ্যাঁ এইটার ব্যাপারে একটা কথা আছে। এখন যদি তুমি মনে করো যে জেলা শিশু হাসপাতালে বুড়া মানুষ নিয়ে গেলে তো লাভ নাই। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিয়ে তার জন্য সুইটেবল অ্যাভেলেবল যে ফ্যাসিলিটিগুলো আছে, যেমন আমাদের সিলেটে সবার জন্য অ্যাভেলেবল ফ্যাসিলিটি আছে, ওসমানী মেডিকেল আছে, তারপর হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রাইভেট কলেজগুলো আছে, তারপরে হচ্ছে গিয়ে শামসুদ্দিন হাসপাতাল যেটা সদর হাসপাতাল সেইটা আছে, প্রাইভেট ক্লিনিকগুলোও আছে। এই সমস্ত সবগুলাই কিন্তু সবার জন্যই কি অ্যাক্সেসিবল। হ্যাঁ, আচ্ছা, সেইগুলাতে যাইতে পারে। এখন সে কোনটাতে যাবে সেটা তার জন্য সবগুলারই দুয়ার খোলা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি, পেশেন্টের রাইট হচ্ছে গিয়ে ডিগনিটি, সে হচ্ছে গিয়ে তার যে তাকে কেয়ার, কম্প্যাশন, হ্যাঁ, রেসপেক্ট, ডিগনিটি সহকারে তাকে হচ্ছে গিয়ে হি ডিজার্ভ টু বি ট্রিটেড উইথ কেয়ার, রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। হ্যাঁ, তুমি হচ্ছে গিয়ে পেশেন্টের সাথে যা তা ব্যবহার করতে পারো না, পেশেন্টের সাথে চিল্লাচিল্লি করতে পারবে না, মিসবিহেভ করতে পারবে না, তাকে কোনোভাবে অসম্মান করতে পারবে না। ঠিক আছে, আমরা তো উসমানিতে যখন ছিলাম তখন দেখতাম যে পেশেন্টদেরকে মাটির মধ্যে ফেলে রাখছে এই যে বেড দিয়ে, এটা যেহেতু স্কারসিটি অফ বেড ছিল এটা করতেই হতো, বাট অনেক সময় অনেকে কেয়ারলেসলি করতো কি, মাটির মধ্যে তো আছে পেশেন্ট শুয়ে, তার এই বেডের উপর দিয়ে জুতা নিয়ে হেঁটে চলে যাচ্ছে। ঠিক আছে, এতে যে কতটা ডিসরেসপেক্ট শো করা হচ্ছে ওই পেশেন্টের প্রতি, এটা হচ্ছে গিয়ে মানে বলার মতো না আর কি। হ্যাঁ, পেশেন্টের বেডে ওই যে মাটিতে ফ্লোরের যে বেডটা, ওইগুলোর মধ্যে আমিও উঠছি। ঠিক আছে, কিভাবে উঠছি, জুতা খুলে পেশেন্টকে বলছি আপনার বিছানাতে একটু দাঁড়াই, অনুমতি নিয়ে হচ্ছে গিয়ে আমি অনেক সময় এইভাবে ওয়ার্ডে দাঁড়িয়ে পেশেন্টের যে ফ্লোরের বেডে দাঁড়ায় হচ্ছে গিয়ে ক্লাস করছি। ঠিক আছে, বাট এর আগে তোমার জুতাটা ন্যূনতম খোলার মানে ভদ্রতাটুকু দেখাইতে হবে, তার কাছে পারমিশন নিতে হবে যে আমি আপনার বেডে একটু দাঁড়াই, জুতা খুলে দাঁড়াচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে গিয়ে খুব ইম্পর্ট্যান্ট। 4 নাম্বার প্রাইভেসি, যে সিক্রেটগুলো সে ডাক্তারের কাছে ডিসক্লোজ করছে সেইগুলো হচ্ছে গিয়ে
সিক্রেসি মেনটেন হবে, এটা হচ্ছে গিয়ে রুগীর একটা অধিকার, ঠিক আছে। সরি, এটা প্রাইভেসি বলতে এটা বোঝাচ্ছে না, এটা সিক্রেসির মধ্যে বা কনফিডেন্সিয়ালিটির মধ্যে চলে যায়, যে তার ইনফরমেশন অ্যাবাউট ইলনেস, পার্সোনাল যে স্পর্শকাতর ইনফরমেশন থাকে সেগুলা কনফিডেন্সিয়াল রাখা হবে, সিক্রেট রাখা হবে। আর প্রাইভেসি বলতে বোঝা যাচ্ছে যে একটা অপারেশন বা এক্সামিন করার সময় পেশেন্টকে তার প্রাইভেসি মেনটেন করা হবে, ঠিক আছে। এইটা এরকম না যে অন্য রুগী বা রুগীর অ্যাটেন্ডেন্টের সামনে তাকে হচ্ছে গিয়ে এই কাপড় চোপড় খুলে এক্সামিন করা যাবে না। এই প্রাইভেসির হ্যাম্পার আমরা অনেক সময় বিভিন্ন মানুষের চেম্বারে করে থাকি, দেখা যায় যে একসাথে হচ্ছে গিয়ে 3-4 জন করে রুগী চেম্বারে ঢুকাই দিচ্ছে, এক রুগী আরেক রুগীর কমপ্লেন শুনতেছে, ঠিক আছে। বাট এইটা কিন্তু দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। চেম্বারে একবারে একজন রুগী কী করতে হবে, এন্টার করতে দিতে হবে, যাতে অন্য রুগীর সামনে তার প্রাইভেসি হ্যাম্পার না হয়, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা ডাক্তাররা খেয়াল করা উচিত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ইনফরমেশন অ্যাবাউট হোয়াট, যে তার যে ডায়াগনোসিস, তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফলাফল কি, তার ডায়াগনোসিসটা কি হয়েছে, ওই ডায়াগনোসিস অনুসারে তার ট্রিটমেন্ট প্ল্যান কি, ট্রিটমেন্ট অপশন কি কি আছে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে গিয়ে জানতে পারা, এইটা হচ্ছে রোগীর অধিকার। আর একটা আজকে সেফটিটা কি, যে ওভারঅল পেশেন্টের সেফটি এনশিওর করা হচ্ছে গিয়ে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের হচ্ছে গিয়ে দায়িত্ব। ওই হাসপাতালের ভিতরে যাতে কোনোভাবে পেশেন্টের সেফটি হ্যাম্পার না হয়, সেই জিনিসটা হচ্ছে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের খেয়াল রাখতে হবে, এবং ডাক্তারের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে পেশেন্টের ক্ষেত্রে মেডিসিন চুজ করতে গিয়ে বা অপারেশন করতে গিয়ে সেফটি যেন হ্যাম্পার না হয়, মানে ওই জিনিসটা ওই দিক থেকেও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এইটা গেল। 8 নম্বর, রাইট টু নো, যে একজন ডাক্তার একজন রুগীর হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট করতেছেন, ট্রিটমেন্টে ডে টু ডে প্রোগ্রেশন কতটুকু হইলো, ডিমোশন হইলো নাকি প্রমোশন হইলো কন্ডিশনের, তার আউটকাম কি, প্রগনোসিস কি, এই জিনিসগুলা দ্য পেশেন্ট ক্যান আস্ক দ্য ডক্টর, যে আমার কি অবস্থা, আমার কি উন্নতি হচ্ছে নাকি অবনতি হচ্ছে, আপনার 1 মাস পরে আমাকে নিয়ে কি করবেন, অপারেশন করবেন নাকি কেমোথেরাপি দিবেন। এইভাবে প্রশ্নগুলা ডাক্তারকে হচ্ছে গিয়ে একজন রুগী করতে পারে। এখানে হচ্ছে গিয়ে ওই ঝাড়ি দিয়ে পেশেন্টকে বলার কিছু নাই, ডাক্তার আপনি না আমি, আমাকে আমার মতো কাজ করতে দেন, এইগুলা করা যাবে না, ঠিক আছে। পেশেন্ট জানতে চায়, জানাইতে হবে তোমাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি রিফিউজাল কি, যে একটা পেশেন্ট হচ্ছে রিফিউজ করতে পারে, ঠিক আছে, যে তার একটা অপারেশন দরকার কিন্তু সে অপারেশন করবে না, এটা চাইলে সে করতে পারে। একটা ওষুধ তার ইনজেক্টেবল দেওয়ার দরকার কিন্তু সে হচ্ছে গিয়ে করতেছে না, সে কোনো ইনজেকশন নিবে না, সে রিফিউজ করে বসে আছে, এটা করতেই পারে সে, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পেশেন্টকে জোরাজুরি ধমকাধমকির কোনো কিছু নাই, ঠিক আছে। পেশেন্ট নিজের ভালো যদি নাও বুঝে, সেক্ষেত্রে ইউ ক্যান ডু কাউন্সেলিং, ইউ ক্যান মেক ডকুমেন্টেশন, বাট এখানে পেশেন্ট যদি তার নিজের ভালো নাও বুঝে, তাও সেই ক্ষেত্রে না বুঝে যদি রিফিউজও করে দেয়, সেক্ষেত্রেও তোমার কি করার নাই, জোরাজুরি বা তাকে হচ্ছে গিয়ে গালমন্দ করার কোনো কিছু নাই, ঠিক আছে। আর লাস্ট অফ অল এটা কি, সেটা হচ্ছে গিয়ে এখানে বলতে সেকেন্ড ওপিনিয়ন। অ্যাট এনি স্টেজ অফ ট্রিটমেন্ট সে অন্য কোনো ডাক্তারের কাছ থেকে তার ট্রিটমেন্টের ব্যাপারে সেকেন্ড ওপিনিয়ন নিতে পারে, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে আত্মসম্মানে নেওয়ার কিছু নাই। মনে করো হচ্ছে গিয়ে নাহিয়ান সাদের আন্ডারে হচ্ছে গিয়ে কেউ একজন ভর্তি হয়েছে, সে এখন মনে করলো যে কি ট্রিটমেন্ট করতেছি আমি 1 মাস ধরে, 1 মাস পরে তার হঠাৎ মনে হইলো যে আই ওয়ান্ট টু টেক এ সেকেন্ড ওপিনিয়ন অ্যাবাউট মাই ট্রিটমেন্ট ফ্রম হাফিজ স্যার, ঠিক আছে। এইটা হচ্ছে গিয়ে সে নিতেই পারে। এর মানে এরকম না যে নাহিয়ান স্যার খারাপ ডাক্তার হয়ে গেছে আর হাফিজ স্যার ভালো ডাক্তার হয়ে গেছে, এই ধরনের ইগোতে নেওয়ার কোনো বিষয় নাই, সে সেকেন্ড ওপিনিয়ন নিতেই পারে। এইটা বরং ভালো যে আমার যদি কোনো নাহিয়ান স্যারের যদি কোনো ফল্ট থেকে থাকে ট্রিটমেন্টে, সেটা হচ্ছে কি হাফিজ স্যার যদি রিভিউ করে ওটা কারেকশন হয়ে গেল, ইট ইজ বেটার। হ্যাঁ, তো এইটা ইগোতে নেওয়ার কিছু নাই, এই জিনিসটা হচ্ছে গিয়ে জানতে হবে, ঠিক আছে। আর কি, অ্যাক্সেস টু রেকর্ডস,
আচ্ছা, রেকর্ডসে অ্যাক্সেস মানে হচ্ছে কি একজন ডাক্তারের কাছে পেশেন্টের যে ইনফরমেশনগুলো থাকে সেই ইনফরমেশনগুলার রেকর্ড যেটা সেই রেকর্ডগুলো সে চাইলে হচ্ছে গিয়ে ডাক্তারের কাছ থেকে সংগ্রহ করতে পারবে, ঠিক আছে। যেমন এটা সাধারণত ইয়ার ক্ষেত্রে, যেমন হসপিটালে মনে করো ভর্তি থাকলে তার যে ফাইলটা থাকে, হ্যাঁ, ওই ফাইলটা কিন্তু কি হয় মেডিকেল রেকর্ড সেকশনে চলে যায়। পরবর্তী 6 মাস, 1 বছর, 2 বছর পরে পেশেন্ট যদি সে বলে যে আমি তো অতদিন আগে অত তারিখে ভর্তি ছিলাম, আমি আমার মেডিকেল রেকর্ড চাচ্ছি, হ্যাঁ, যদি এটা সে চায় তার মেডিকেল রেকর্ড সে কালেক্ট করতে পারবে, যে তার কি চিকিৎসা হয়েছিল, তার কি অপারেশন হয়েছিল, অপারেশন কে করছে, অপারেশনে অ্যানেস্থেসিয়া কে দিছে, এই সমস্ত ইনফরমেশন সে যদি কালেক্ট করতে চায় করতে পারে, ঠিক আছে। এছাড়াও অনেক ডাক্তারদের হচ্ছে গিয়ে যেমন রাহাত আমিন স্যার যে রুগীগুলা দেখেন আমাদের নিউরো মেডিসিন ডিপার্টমেন্টে, ওইখানে হচ্ছে প্রত্যেক রুগীর হচ্ছে গিয়ে প্রেসক্রিপশনে একটা কপি কম্পিউটারে সেভ করা থাকে। এখন যদি পেশেন্ট এসে বলে যে আমি যে ওই আপনাকে 2 নম্বর বার দেখাইছিলাম অত তারিখে, সেই প্রেসক্রিপশনের একটা কপি দেন, এটা যদি পেশেন্ট রেকর্ড চায় তাহলে আমরা দিয়ে দিতে হবে, ঠিক আছে, এই জিনিসটা। আচ্ছা, আরেকটা হচ্ছে কন্টিনিউটি কি একজন পেশেন্ট তার হচ্ছে গিয়ে চিকিৎসা শুরু করছে, শুরু করার পরে হচ্ছে গিয়ে তার ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ফর্মে হচ্ছে গিয়ে সে ডক্টরের কাছ থেকে হচ্ছে গিয়ে পাবে, এইটাই হচ্ছে সে ডিজার্ভ করে। যেমন হচ্ছে গিয়ে আমি একটা করতেছি, ওই পেশেন্ট মনে করো একটা পেশেন্ট 15টা রেডিওথেরাপি লাগে একটা ক্যান্সার পেশেন্টের, মনে করো, হ্যাঁ, আমি তাকে রেডিওথেরাপির শিডিউল করে দিছি, রেডিওথেরাপি 10টা দেওয়ার পরে আমি এখন আর কেমোথেরাপি আমি রেডিওথেরাপি দেওয়া বন্ধ করে দিচ্ছি, আমার ভালো লাগতেছে না, এই জন্য যে এইটা করা যাবে না, ঠিক আছে। তার ট্রিটমেন্টটাকে কন্টিনিউয়াস রাখতে হবে। এটা যদি আমি আমার ব্যক্তিগত কোনো কারণে কন্টিনিউ করতে না পারি, অন্য কাউকে আমি রেফার করে দিব যাতে উনি কন্টিনিউ করে, বাট পেশেন্টের ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে। আমি বিদেশ চলে যাচ্ছি, দেখা যায় ট্রিটমেন্ট বন্ধ হয়ে বসে থাকবে পেশেন্ট, হ্যাঁ, রেডিওথেরাপি স্যার বিদেশ চলে গেছে, এই জন্য পেশেন্টের রেডিওথেরাপি আটকে আছে, এইটা যেন না হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি কমফোর্ট, যে সে যখন ট্রিটমেন্ট পাবে ডিউরিং ইলনেস, তাকে সে কী করবে, সে যেন কমফোর্টেবল থাকে পেশেন্ট, ঠিক আছে। কমফোর্ট বলতে এখানে কি বোঝা যাচ্ছে, যে একটা রুমে আসলে সে যেন অ্যাটলিস্ট চেয়ারে বসে ডাক্তারকে দেখাইতে পারে, দাঁড়ায় যেন দেখা না লাগে। ওসমানিতে এগুলো হয় যে পেশেন্ট দাঁড়ায় আছে, ডাক্তার টেবিলের মধ্যে চেয়ার নিয়ে বসে আছে, দেখাচ্ছে, স্লিপ নিয়ে চলে যাচ্ছে, এইটা যেন না হয়, কমফোর্টেবল থাকে। বা ভর্তি একটা রুগী, তার শীত করতেছে, তাকে একটা যেন ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, হ্যাঁ, তা গরম লাগতেছে, রুমে যেন একটা এসি বা ফ্যান থাকে, এই সমস্ত বিষয়ে তাকে হচ্ছে গিয়ে কমফোর্টেবল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 14 নম্বর হচ্ছে কমপ্লেন্ট। কোনো কারণে হচ্ছে গিয়ে তোমার ডাক্তারের উপর হচ্ছে গিয়ে রুগী খুশি না, ঠিক আছে, তার হচ্ছে গিয়ে কমপ্লেন করার অধিকার আছে, রাইট টু কমপ্লেন। কমপ্লেন কার কাছে করতে পারে, হসপিটালের ডিরেক্টরের কাছে কমপ্লেন করতে পারে, আর সে যদি আরও বেশি উঁচু লেভেলে কমপ্লেন করতে চায় সে বিএমডিসির কাছেও কমপ্লেন করতে পারে, ঠিক আছে। এইখানে ডিফারেন্ট অথরিটি আছে টু কমপ্লেন, ঠিক আছে। এখন মনে করে যে একজন রুগী হচ্ছে গিয়ে কোন একজন ডিপার্টমেন্ট, মনে করে নিউরোমেডিসিন ডিপার্টমেন্টের যে মেডিকেল অফিসার আছে, তার কাজ ট্রিটমেন্টে সে বা ব্যবহারে সে খুশি না, সে নিউরোমেডিসিন ডিপার্টমেন্টের যে হেড আছে রাহাত আমিন স্যারকে কমপ্লেন করতে পারে, বা মেডিকেল অফিসার আগে সিএ আছে, সিএকে কমপ্লেন করতে পারে, হসপিটালের ডিরেক্টরকে কমপ্লেন করতে পারে, অথবা সে কী করতে পারে, সিভিল সার্জনের কাছে কমপ্লেন করতে পারে। তার যদি আরও ইচ্ছা হয় যে না আমি আরও উপরের লেভেলে কমপ্লেন করবো, সে বিএমডিসির কাছে কমপ্লেন করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর কি লাস্টে হচ্ছে গিয়ে এই কম্পেনসেশন অ্যাবাউট হোয়াট, যদি এরকম হয় যে কোনো একটা পেশেন্টের সাথে কোন ধরনের মেডিকেল ইনজুরি হয়েছে বা নেগলিজেন্স হয়েছে, হ্যাঁ, নেগলিজেন্স মানে চিকিৎসা অবহেলা হয়েছে, বা তাকে অপারেশন করতে গিয়ে কোনো একটা ক্ষতি করে ফেলা হয়েছে, মনে করো যে সিজারিয়ান সেকশন করতে গিয়ে ইউরিনারি ব্লাডার কেটে ফেলতে বলে, ঠিক আছে, এই ধরনের যদি ইনজুরি হয়ে যায়, মেডিকেল ইনজুরি বা নেগলিজেন্স হয়, সেই ক্ষেত্রে সে কী করতে পারবে, সে কম্পেনসেশন দাবি করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখি, এই গেল হচ্ছে গিয়ে পেশেন্টের রাইটস, 15টা রাইটস শেষ হয়ে গেল। এখন দেখি কিছু অ্যাক্টের কথা আমরা একটু দেখি। আমরা এতক্ষণ জেনেভা ডিক্লারেশনের কথা তো
সেটাকে দেখে আসছি। এছাড়াও আরও কিছু ডিক্লারেশন আছে, যেমন টোকিও ডিক্লারেশন। টোকিও ডিক্লারেশন আমরা গতদিনই দেখে আসছি। এটা হচ্ছে গিয়ে টোকিওতে 1975-এ WMA অ্যাসেম্বলিতে নেওয়া হয়েছিল। ইট ইজ রিগার্ডিং দ্য রোল অফ ডক্টরস ইন কেস অফ টর্চার। ঠিক আছে, টর্চারের ক্ষেত্রে ডাক্তারকে কি করতে হবে, যেমন টর্চার কাদেরকে করা হয়, সাধারণত কোনো যুদ্ধ বা যুদ্ধবন্দী এদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সাধারণত টর্চার করতে দেখা যায়। ঠিক আছে, তো এই টর্চার যখন হবে যুদ্ধবন্দী, রাজবন্দী বা কোনো সরকার কর্তৃক দেশের ভিতরেও যদি হয়, সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই টর্চারের মধ্যে ডক্টর ক্যান নট টেক পার্ট। ঠিক আছে, এবং ডক্টর কি করবে, ইভেন তার মেডিকেল নলেজ যেটা আছে রিগার্ডিং টর্চার টেকনিক্স, সেইটাও সে কী করবে না, কোনোভাবেই তার মেডিকেল নলেজ টর্চার করার ক্ষেত্রে সে মানে শেয়ার করতে পারবে না কারোর সাথে। ঠিক আছে, চুপচাপ থাকবে এবং লাস্ট অফ অল সে কী করবে, এই যে টর্চার হচ্ছে এটা সে রেকর্ড করবে, ডকুমেন্টেশন করবে যে অমুক দিন অমুক তারিখ অমুকের দ্বারা অমুকের উপর টর্চার করা হয়েছিল, এই জিনিসটা সে ডকুমেন্টেশন করবে। এই জিনিসটা আরেকটা আছে হচ্ছে গিয়ে ডিক্লারেশন অফ হেলসিঙ্কি। এটা হচ্ছে 1964 সালে হচ্ছে গিয়ে এটা WM এর ইয়াতে ওই অ্যাসেম্বলিতে এটা করা হয়েছিল, ঘোষণা করা হয়েছিল। এটা হচ্ছে গিয়ে আবার পরে মেজর অ্যামেন্ডমেন্ট হয়েছিল 1975-এ অ্যালং উইথ টোকিও ডিক্লারেশনের সময়ই এটা আবার মেজর কিছু মানে কারেকশনের মধ্যে দিয়ে গেছে আর কি। ঠিক আছে, আচ্ছা এইখানে কি হয়েছে, হেলসিঙ্কি ডিক্লারেশনের ক্ষেত্রে কি নিয়ে আলোচনা করা হয়েছে জাস্ট এডুক জানলেই চলবে। এখানে হচ্ছে গিয়ে মেডিকেল রিসার্চ ইনভলভিং হিউম্যান সাবজেক্ট। ঠিক আছে, মানুষের উপর যে মেডিকেল রিসার্চ, এই জিনিসটার উপর কি করা হয়েছে, কিছু রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা হয়েছে, যে তুমি চাইলেই কোনো মানুষকে ধরে এনে তার উপর যে কোনো ধরনের রিসার্চ করে ফেলতে পারো না। ঠিক আছে, কারণ দেখা যাইত কি আগে আফ্রিকার লোকজন যারা আছে ওদেরকে ধরে আইসোলেট করে এদের উপর ইউরোপিয়ানরা প্রচুর করছে, মানে মেডিকেল রিসার্চ করার চেষ্টা করছে, অনেকে মারা গেছে, হ্যাঁ, অনেকে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এই সমস্ত জিনিসগুলা, একটা মানুষের জীবন তো আর এত ভ্যালুলেস না যে তোমার মনে চাইলো তার উপর একটা ভাইরাস ইনজেক্ট করে বা ব্যাকটেরিয়া ইনজেক্ট করে দেখা যে তার কি হয়, তুমি তো মনে চাইলেই এগুলো করতে পারো না। এই যে হিউম্যান এক্সপেরিমেন্ট, এই জিনিসটার উপর হচ্ছে গিয়ে কিছু রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা হয়েছে হচ্ছে গিয়ে ইন কেস অফ হেলসিঙ্কি ডিক্লারেশন। ঠিক আছে, আচ্ছা আর লাস্ট অফ অল আরেকটা ডিক্লারেশন সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে ডিক্লারেশন অফ অসলো। এখানে কি ঘটনা, এখানে হচ্ছে গিয়ে 1970 সালে হচ্ছে গিয়ে এটা WM এর অ্যাসেম্বলিতে পাশ করানো হয়েছিল। ইট ইজ রিগার্ডিং থেরাপিউটিক অ্যাবর্শন, যে একটা লেডি প্রেগনেন্ট হইল, তার কি কি ক্ষেত্রে তুমি অ্যাবর্শন করতে পারো, কি কি ক্ষেত্রে অ্যাবর্শন করতে পারো না, কি কি ফিল্ডে তুমি অ্যাবর্শন করতে গেলে কি কি প্রসিডিউর মেনে চলতে হবে, এই সমস্ত রেস্ট্রিকশনগুলা অ্যাপ্লাই হয়েছে হচ্ছে গিয়ে অন দ্য বেসিস অফ ডিক্লারেশন অফ অসলো, যে তুমি চাইলেই অ্যাবর্শন করতে পারবে না, অ্যাবর্শনের জন্য কি কি শর্ত মেনে চলতে হবে, এই জিনিসগুলো এখানে ক্লিয়ারিফাই করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখি ফিজিশিয়ান পেশেন্ট রিলেশনশিপ। আচ্ছা, একজন পেশেন্টের সাথে একজন ডক্টরের দুই ধরনের রিলেশনশিপ থাকে, একটা হচ্ছে গিয়ে থেরাপিউটিক রিলেশনশিপ, একটা হচ্ছে গিয়ে ফর্মাল রিলেশনশিপ। ঠিক আছে, আচ্ছা তো একটু দেখি, আচ্ছা তাইলে প্রথমে দেখি থেরাপিউটিক রিলেশনশিপটা কি, যে একজন ডাক্তারের কাছে একজন পেশেন্ট গেছে, সে রুগী দেখাবে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে সিম্পল থেরাপিউটিক রিলেশনশিপ ফর দ্য পারপাস অফ ট্রিটমেন্ট থেরাপি। সে যাচ্ছে পেশেন্টের কাছে, তো এইখানে হচ্ছে গিয়ে কিছু জিনিস আছে। হ্যাঁ, এখানে থেরাপিউটিক রিলেশনশিপ থেকে আমাদেরকে পরীক্ষায় যেটা জানতে চায় সেটা হচ্ছে গিয়ে যে একজন ডক্টর এই থেরাপিউটিক রিলেশনশিপ কখন ডিনাই করতে পারে। ঠিক আছে, আচ্ছা এই মানে একজন ডাক্তার, হোয়েন এ ডক্টর ক্যান রিফিউজ টু সি এ পেশেন্ট, এইটাই হচ্ছে এখানকার মুদ্রা কথা। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে কি একজন ডাক্তার তোমাকে জানতে হবে কখন একটা পেশেন্টকে দেখতে রিফিউজ করতে পারে।
ডক্টর ক্যান রিফিউজ এ পেশেন্ট, করতে পারে রিফিউজ, বাট নট ইন কেস অফ ইমার্জেন্সি কেস যদি তোমার কাছে যে কোনো কেসে আসে, ওইটা হচ্ছে কি এজ এ ডক্টর তুমি দেখতে বাধ্য, ঠিক আছে? আচ্ছা, ইমার্জেন্সি কেসগুলো আসলে অবশ্যই তুমি দেখতে হবেই, ঠিক আছে? তবে কিছু কন্ডিশন আছে, যে সমস্ত কন্ডিশনে ইউ ক্যান রিফিউজ টু সি দ্য পেশেন্ট, লাইক বিয়ন্ড ইউর প্র্যাকটিসিং আওয়ার। তোমার হচ্ছে গিয়ে চেম্বারের টাইম হচ্ছে গিয়ে মনে করো বিকাল 5টা থেকে রাত 9টা, এখন রাত 2টার সময় তোমার চেম্বারে এসে যদি রুগী বসে থাকে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তুমি নাই দেখতে পারো রুগী, বা সকাল 7টায় এসে বসে আছে, তুমি সেক্ষেত্রে পেশেন্টটাকে নাই দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, নট বিলঙ্গিং টু হিজ স্পেশালিটি। তুমি হচ্ছে গিয়ে মনে করো মেডিসিনের ডাক্তার, তোমার কাছে একজন মানুষ ভাঙা পা নিয়ে আসছে, অর্থোপেডিক্সের পেশেন্ট সে, এখন তোমার স্পেশালিটির মধ্যে সেই রুগীটা পড়ে না, তুমি তাকে নাই দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3, ডক্টর অর হিজ ফ্যামিলি মেম্বার ইজ ইল। এখন তুমি নিজেই অসুস্থ, তবে তোমার বাসায় কেউ অসুস্থ হয়ে আছে, সেক্ষেত্রে তুমি পেশেন্ট দেখতে রিফিউজ করতে পারো চাইলে, ঠিক আছে? ডক্টর ইজ হ্যাভিং ইম্পর্টেন্ট সোশ্যাল ফাংশন ইন হিজ ফ্যামিলি। মনে করো তোমার হচ্ছে গিয়ে তোমার ছেলে মেয়ের বিয়ে, ঠিক আছে, বা কোনো ইম্পর্টেন্ট সোশ্যাল ফাংশন আছে, এখন তো নিশ্চয়ই তুমি তোমার বাচ্চা কাচ্চার বিয়ে রেখে, বা তোমার নিজের বিয়েই মনে করো, হ্যাঁ, সেটা রেখে তো আর তুমি রুগী দেখতে যাবা না, ঠিক আছে? এইটাই স্বাভাবিক। আচ্ছা, তারপর হচ্ছে ইলনেস বিয়ন্ড দ্য কম্পিটেন্স অ্যান্ড কোয়ালিফিকেশন অফ দ্য ডক্টর, বিয়ন্ড দ্য ফেসিলিটিস অ্যাভেলেবল ইন হিজ সেট আপ। আচ্ছা, তাইলে যদি এমন কোনো রোগ আছে যেটা তোমার স্কিলের বা নলেজের বাইরে, বা তোমার কাছে যে ট্রিটমেন্ট সেট আপটা আছে বা ট্রিটমেন্ট ফ্যাসিলিটি আছে, ওইগুলা দিয়ে এই রুগীটাকে কাভার দেওয়া যাবে না, এইরকম রুগী যদি হয়, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে তাকে রেফার করে দিবা, বলবা যে এই রুগীর ট্রিটমেন্ট করা আমার পক্ষে, আমার নলেজ দিয়ে বা আমার স্কিল দিয়ে এটা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 6, ডক্টর ইজ হ্যাভিং অ্যালকোহল। একজন ডক্টর যদি এরকম হয় যে অ্যালকোহল খেয়ে ইনটক্সিকেটেড অবস্থায় আছে, এটা আবার মনে করুন না যে এরকম যে আমি আমার ওয়ার্কিং আওয়ারে অ্যালকোহল খেয়ে ইনটক্সিকেটেড হয়ে বসে থাকবো আর রুগী দেখবো না, এই চিন্তা করলে হবে না। তো অ্যালকোহল যদি তুমিও মনে করো যে নন ওয়ার্কিং আওয়ারে খাও, হ্যাঁ, ওই সময় মনে করো রাত্রিবেলা একজন ডক্টর, এটা হচ্ছে গিয়ে রাত্রিবেলা সে অ্যালকোহল খেয়ে রিল্যাক্স করতেছে, ইনটক্সিকেটেড অবস্থায় আছে, ওয়ার্কিং আওয়ারের ছাড়া, হ্যাঁ, তখন যদি কি হয়, সে হচ্ছে গিয়ে তোমার একজন রুগী আসে, সে বলতে পারে যে আমি এখন অ্যালকোহল ইনটক্সিকেটেড অবস্থায় আছি, আমি এখন রুগী দেখতে পারবো না। এখন যদি তুমি তোমার অফিসে বসে অ্যালকোহল খাওয়া শুরু করো, সেটা কিন্তু আবার কি হবে না, জাস্টিফায়েবল হবে না, সেটা একটা ক্রাইম হবে, এবং ওইটার কারণে তোমার এগেনস্টে লিগ্যাল অ্যাকশনের ব্যবস্থা আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে পেশেন্ট হ্যাজ বিন ডিফল্ট। আচ্ছা, তারপর হচ্ছে পেশেন্ট ইজ মেলিঙ্গারিং। তোমার কাছে যদি মনে হয় পেশেন্টটা কি করতেছে, নাটক করতেছে, হ্যাঁ, অভিনয় করতেছে, রোগের অভিনয়, সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এই তাকে দেখতে রিফিউজ করতে পারো, কারণ তার তো হচ্ছে গিয়ে মনের মধ্যে সমস্যা, ঠিক আছে? তাকে তুমি যদি তার মনের মধ্যে কিছু একটা নিয়ে কনফ্লিক্ট আছে, এই জন্য সেই কী করতেছে, যে অভিনয় করতেছে। মনে করো জামাই হচ্ছে গিয়ে তাকে নতুন জুতা কিনে দেয় নাই, কারণ ওই জুতা না পাওয়ার অভিমানে সে হচ্ছে মেলিঙ্গারিং করতেছে। তুমি যতই ওষুধ দাও, ওষুধ খেয়ে তো আর তার ইয়ে হবে না, ওই যে মেলিঙ্গারি বন্ধ হবে না, হ্যাঁ। ওই জামাইয়ের কাছ থেকে যে গিফট পাওয়ার ছিল, ওইটা যদি পায় তখনই সে শান্ত হবে। তাহলে এই ধরনের কেস যদি মনে করো, তাইলে তুমি মেলিঙ্গারিং মনে হইলে তুমি ট্রিটমেন্ট করতেই পারো, ঠিক আছে? আচ্ছা, আর কি, পেশেন্ট হ্যাজ বিন ডিফল্টিং ইন পেমেন্ট। যদি এরকম হয় যে পেশেন্ট হচ্ছে গিয়ে তোমাকে একবার দেখাইছে, টাকা দেয় নাই, হ্যাঁ, তোমার ভিজিট দেয় নাই, 2বার দেখাইলো, ওইবারও ভিজিট দেয় নাই, এখন 3 নম্বর বার আসছে। এখন যদি তুমি জানোই যে এই লোক টাকা দিবে না, এ হচ্ছে কি কিপটা, ঠিক আছে, তাইলে তুমি তাকে এইবার আগেই বলতে পারো যে আমি আপনাকে দেখবো না, আপনি প্রত্যেকবার আমার টাকা মেরে দিয়ে যান, ঠিক আছে? এই জিনিসটা তুমি রিফিউজ করতে পারো। আচ্ছা, আর কি, যদি পেশেন্ট রিফিউজেস টু গিভ কনসেন্ট। এখন তুমি হচ্ছে গিয়ে ব্রেভ ভিকটিম এক্সামিনেশন করতে চাচ্ছ,
এখন মনে করো তুমি রেপ ভিকটিম এক্সামিনেশন করতে যাচ্ছ, পেশেন্ট হচ্ছে কি তোমাকে কনসেন্ট দিচ্ছে না, তাহলে তুমি এক্সামিনেশন করবে না, ঠিক আছে? এরকম, ঠিক আছে? বা তুমি তোমার চেম্বারে রুগী আসছে, এখন সে বলতেছে আপনি আমার প্রেশার দেখতে পারবেন না, সে প্রেশার মাপতে কনসেন্ট দিচ্ছে না, তো শেষ। তাহলে তুমি কি করবা? বলে সরি আমি আপনাকে দেখতে পারবো না, অ্যাজ ইউ আর নট গিভিং কনসেন্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে পেশেন্ট অর হিজ রিলেটিভস আর অ্যাবালসিভ অর আনকোঅপারেটিভ, ঠিক আছে? পেশেন্ট অথবা তার যে আত্মীয়স্বজন এরা যদি উগ্র হয়, অসহযোগিতামূলক আচরণ করে, তাইলে তুমি হচ্ছে গিয়ে তাদেরকে দেখতে রিফিউজ করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এইটা তো প্রচুর ইদানিং ফেস করতেছি আমরা, তাই না? আচ্ছা, পেশেন্ট ডিমান্ডিং স্পেসিফিক ড্রাগস লাইক অ্যামফিটামিন। এখন পেশেন্ট আসছে, আমার তো ডাক্তার সাহেব ওই ইয়া লাগে, দুর্বল লাগে, আমাকে একটু ইয়াবা দেন, ইয়াবা খাই, হ্যাঁ, বা আমার হচ্ছে একটু স্টেরয়েড জাতীয় ওষুধ দেন, মানে সে স্পেসিফিক ড্রাগের দেওয়ার জন্যই আসছে। ডাক্তার সাহেব আমার তো ব্যথা করে, একটু মরফিন দেন, একটু পেটিদিন দেন, হ্যাঁ, এই সমস্ত, বাবা একটু হিরোইন দেন, খাই। এইভাবে যদি কেউ এসে বলে, সেক্ষেত্রে তুমি তাকে রিফিউজ করতেই পারো। আচ্ছা, আর কি, আর হচ্ছে গিয়ে পেশেন্ট যদি লো কস্ট রেমিডিকে রিফিউজ করে ইন ফেভার অফ হাই কস্ট অল্টারনেটিভ, হ্যাঁ, মনে করো যে তোমার হাঁটুর মধ্যে একটু ব্যথা হচ্ছে, এইটা হচ্ছে গিয়ে, এই ব্যথাটা হচ্ছে গিয়ে তোমার 1 টাকা দামের প্যারাসিটামল খাইলেই কমে যাবে, কিন্তু রুগী যাচ্ছে ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দিতে, হ্যাঁ, ওইটা দিতে গেলে তোমার হচ্ছে গিয়ে 2000 টাকা খরচ আছে। এখন যদি দেখা যাচ্ছে রুগী কোনো কারণ ছাড়াই অকারণে ওই প্যারাসিটামলটাকে রিফিউজ করতেছে, এবং সে অপ্রয়োজনীয়ভাবে একটা হাই কস্ট যেটা ট্রিটমেন্ট, যেটা লাইক ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড সে নিতে যাচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে নাকুচা রোগী যারা, তাদের ক্ষেত্রে তুমি কি করতে পারো? ট্রিটমেন্ট দিতে ডিনাই করতে পারো, ঠিক আছে? আচ্ছা, আর কি, আর হচ্ছে রাত্রেবেলা অন দ্য গ্রাউন্ড অফ সিকিউরিটি, ঠিক আছে? আচ্ছা, তাইলে রাত্রেবেলা যদি দেখা যায় কি যে তোমার বাসায় এসে নক করে বলতেছে, ডাক্তার সাহেব চলেন, আমাদের পাশের গ্রামে একজন লোক অসুস্থ, তাকে দেখতে হবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে তুমি রিফিউজ করতে পারো। কারণ 1 নম্বর, সে রুগীটা নিয়ে আসে নাই, রুগী নিয়ে আসলে হয়তো দেখে দিতে পারতা, বাট এখন এই রাত 2টার সময় তুমি পাশের গ্রামে যাবা, দ্যাট ইজ নট সেফ ফর ইউ। এই সেফটি ইস্যুর কারণে তুমি পেশেন্টটাকে রিফিউজ করে ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আনঅ্যাকম্পানিড মাইনর অর ফিমেল পেশেন্ট। একটা মহিলা মানুষ একা একা আসছে, ডাক্তার সাহেব আমাকে রেপ করে বলছে, আমাকে এক্সামিন করেন, রেপ ভিকটিম এক্সামিন। না, তুমি করতে পারবে না। একটা ছোট বাচ্চা আসছে, আনঅ্যাকম্পানিড মাইনর, বলতে ছোট বাচ্চা, 18 বছর নিচে, হ্যাঁ, তার সাথে কেউ নাই, তাকে তুমি রিফিউজ করতে পারো, ঠিক আছে? ওয়ান এ ডক্টর রিমেন্স এঙ্গেজড উইথ অ্যান ইমার্জেন্সি অর মোর সিরিয়াস কেস। এখন মনে করো তুমি হচ্ছে গিয়ে একটা খুব সিরিয়াস কেস নিয়ে ডিল করতেছো, হ্যাঁ, একটা রুগীর মনে করো যে পায়ের পিছনে পপলিটিয়াল আর্টারি ছিঁড়ে গেছে, ওইখান থেকে প্রচুর ব্লিডিং হচ্ছে, ইউ আর ম্যানেজিং দ্য ব্লিডিং। এই সময় কেউ একজন এসে বলতেছে, ডাক্তার সাহেব আমার তো সর্দি কাশি হয়েছে, আমাকে একটু ওষুধ দেন। তখন তোমার কি টাইম আছে? ওই যে প্রফিউজ ব্লিডিং হচ্ছে তার পপলিটিয়াল আর্টারি থেকে, তুমি তখন তার জীবন বাঁচাবা না ওই রুগীর হচ্ছে গিয়ে কি করবা? সর্দি কাশি কমাবা। তুমি তখন বলে দিবা যে আই এম বিজি উইথ এ ভেরি সিরিয়াস কেস, আমি এখন আপনাকে দেখতে পারবো না, ঠিক আছে? এটা ক্লিয়ার কাট। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে নেক্সট, এনি নিউ পেশেন্ট ইফ হি ইজ নট দ্য অনলি ডক্টর অ্যাভেলেবল। মনে করো যে তুমি কোনো একটা কারণে ব্যস্ত আছো, এই সময় তোমার কাছে রুগী আসছে, তোমার আশেপাশে আরও ডাক্তারদের চেম্বার আছে, বা ওই হাসপাতালেই আরও অন্যান্য ডাক্তাররা যদি থাকে, সেই ক্ষেত্রে তুমি যে কোনো পেশেন্টকেই রিফিউজ করতে পারো যে আমি ছাড়াও আরও ডক্টর আছে, ওনাদেরকে আপনারা দেখাইতে পারেন, ঠিক আছে? তবে যদি এরকম হয় যে আমি একা ডাক্তার আছি আশপাশের মধ্যে, আর কেউ নাই, সেই ক্ষেত্রে এই জিনিসটা তুমি এনি নিউ পেশেন্টকে তুমি কি করতে পারবে না? রিফিউজ করতে পারবে না। আবার যদি এটা ওল্ড পেশেন্ট হয়, সেই ক্ষেত্রে কিন্তু তুমি অন্যান্য ডাক্তার আশপাশে থাকলেও দেখতে হবে, কারণ এটা তুমি অলরেডি একবার দেখে ফেলছো, সেই ক্ষেত্রে ওই যে কন্টিনিউটির বিষয়টা, ওইটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তাইলে নিউ পেশেন্টের ক্ষেত্রে যদি আমি
আমার অন্য ডাক্তারের অপশন থাকে তাহলে ওদেরকে কাছে পাঠাইতে পারবো, বাট ওল্ড পেশেন্ট যদি হয় সেই ক্ষেত্রে আমার পেশেন্ট যদি হয় সেক্ষেত্রে আমাকে দেখতেই হবে টু মেনটেন দ্য কন্টিনিউটি অফ দ্য ট্রিটমেন্ট। আচ্ছা, ফর্মাল রিলেশনশিপটা কি হয়? ফর্মাল রিলেশনশিপটা এইরকম না যে থেরাপিউটিক রিলেশনশিপে একজন ডাক্তারের কাছে একজন রুগী নিজ উদ্যোগে আসছে, ঠিক আছে, আমার মাথা ব্যথা হয়েছে আমি ডাক্তারের কাছে গেছি আমার নিজের উদ্যোগে। আর ফর্মাল রিলেশনশিপের ক্ষেত্রে কি হয়, একজন রুগী নিজ থেকে একজন ডাক্তারের কাছে যায় না, বরং একটা থার্ড পার্টি লাইক একটা মনে করি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা মানুষকে পাঠানো হইতে পারে, বা একটা কোম্পানি থেকে তার হচ্ছে ইয়ারলি মেডিকেল চেক আপের জন্য পাঠানো হইতে পারে, অথবা একটা রেপ ভিকটিমকে থার্ড পার্টি যেমন পুলিশের পক্ষ থেকে পাঠানো হইতে পারে ডাক্তারের কাছে ফর এক্সামিনেশন। এইটাকে বলা হচ্ছে ফর্মাল রিলেশনশিপ, মানে অন্য কোনো থার্ড পার্টি দ্বারা হচ্ছে গিয়ে এই পেশেন্টটা ডক্টরের কাছে আসছে, সে নিজে নিজে আসে নাই, ঠিক আছে। রেপ ভিকটিমও নিজে আসে নাই, যার ইয়ারলি মেডিকেল চেক আপ হচ্ছে সেও নিজে নিজে আসে নাই, তার কোম্পানি থেকে তাকে পাঠানো হয়েছে। বা যে ইন্স্যুরেন্স চেক আপের জন্য আসছে তাকেও সে নিজে নিজে আসে নাই, তাকেও কি করা হয়েছে, যে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে হচ্ছে গিয়ে তাকে ওই ডাক্তারের কাছে পাঠানো হয়েছে। এরকম যদি হয় সেইটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ফর্মাল রিলেশনশিপ, ঠিক আছে। আচ্ছা, এটা আরও কিছু এক্সাম্পল এখানের মধ্যে দিয়ে রাখছে, ঠিক আছে, যেমন ইন্টিমেট বডি সার্চের জন্য পাঠাইতে পারে, বা হচ্ছে গিয়ে ইন্টিমেট বডি সার্চ বলতে এখানে কি বোঝাচ্ছে, অনেক সময় কি হয় যে বডি প্যাকিং করে বা বডি স্টাফিং করে, যে পেটের ভিতরে কি করে, এই পেটের ভিতরে হচ্ছে গিয়ে ইয়াবা বা হিরোইনের পুটলা গিলে ফেলে, পরে হচ্ছে গিয়ে ডিফিকেট করে যে সময় স্টুল পাসের সময় ওইটা আবার বের করে নিয়ে বিক্রি করে দেয়। বা অনেক সময় এরকমও দেখা যায় যে ওরাল কেভিটিতে বা থ্রোটে বা হচ্ছে গিয়ে জেনিটালিয়ায় কিংবা রেকটামে তারা কি করে ওই বিভিন্ন ধরনের ড্রাগস রেখে পাচার করে, ঠিক আছে। এই সমস্ত ক্ষেত্রে ডাক্তার দ্বারা যদি এগুলা সার্চ করতে হয়, ইন্টিমেট বডি সার্চ করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে থার্ড পার্টি কি করে, রেফার করে দেয়, ঠিক আছে, যে প্লিজ চেক দ্য পারসন। আচ্ছা, বা সাইকিয়াট্রিক ইলনেসের ক্ষেত্রে কোর্ট বা পুলিশ থেকে বলা হয় যে লোকটা আসলেই সাইকিয়াট্রিক ইলনেস আছে কিনা, অর্থাৎ লুনাসি টেস্ট যেটা, সেটাও একটা এক্সাম্পল অফ ফর্মাল ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে একটা থার্ড পার্টি দ্বারা হচ্ছে গিয়ে পাগল বা ইনসেন্ট মানুষটাকে পাঠানো হয়েছে ডাক্তারের কাছে, ওই লোকটা নিজে হেঁটে হেঁটে ডাক্তারের কাছে আসলে, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে ফর্মাল রিলেশনশিপে কিছু এক্সাম্পল। এখন আমরা দেখি যে ইনফামাস কন্ডাক্ট বা প্রফেশনাল ইনফামাস কন্ডাক্ট, পিআইসি, প্রফেশনাল ইনফামাস কন্ডাক্ট, এটার হচ্ছে গিয়ে আরও কিছু কিছু নাম আছে, যেমন সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্ট বা এথিক্যাল নেগলিজেন্স। আচ্ছা, এই জিনিসটা কি আমরা একটু দেখি। এটা যে কোনো ধরনের কাজ যেটা কিনা আমাদের ডাক্তারদের যে অনারেবল প্রফেশন আছে, ডাক্তারদের অনারেবল প্রফেশন আছে, এই প্রফেশনের সম্মানের সাথে যায় না, এই ধরনের যে কোনো কাজকে আমরা বলতেছি ইনফামাস conduct, ঠিক আছে। any conduct of a doctor which might be regarded as disgraceful or dishonorable by professional men of good repute and competence, ঠিক আছে। আমাদের যে প্রফেশনের সম্মান, এটার রিগার্ডে চিন্তা করলে যেসব অ্যাক্ট হচ্ছে গিয়ে ডিসগ্রেসফুল বা ডিসঅনারেবল, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে ইনফেমাস কন্ডাক্ট, ঠিক আছে। আচ্ছা, এই ইনফেমাস কন্ডাক্টের হচ্ছে গিয়ে কি কি উদাহরণ আছে। এক নম্বর হচ্ছে গিয়ে দেখি উদাহরণ কি, যে এক নম্বর হচ্ছে অ্যাডাল্টারি। অ্যাডাল্টারিকে একজন ডাক্তার রুগী দেখতেছে, সে যদি তার পেশেন্টের সাথে বা পেশেন্টের অ্যাটেন্ডেন্সের সাথে সে যদি অ্যাডাল্টারি করে, তো হোয়াট ইজ অ্যাডাল্টারি? ইট ইজ দ্য সেক্সুয়াল ইন্টারকোর্স বিটুইন এ married person with another married or unmarried person, যে কিনা তার না পাউস না, ঠিক আছে। আচ্ছা, মানে তার একজন হাজব্যান্ড যদি বা একজন ওয়াইফ যদি তার যে পার্টনার ছাড়া অন্য কারোর সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে
লিপ্ত হয় সেটাকে আমরা অ্যাডাল্টারি বলতেছি। একজন ডাক্তার যদি তার পেশেন্ট বা পেশেন্টের অ্যাটেন্ডেন্টের সাথে অ্যাডাল্টারি করে, ইট উড বি এ প্রফেশনাল মিসকন্ডাক্ট। আচ্ছা, নাম্বার 2, কনভিকশন বাই দ্য কোর্ট অফ ল ফর অফেন্সেস। একটা কোর্ট থেকে তোমাকে যদি যে কোনো ধরনের অফেন্স, সেটা হইতে পারে সেক্সুয়াল অফেন্স, সেটা হইতে পারে আদার কোনো ক্রিমিনাল অফেন্স, এগুলোর জন্য যদি তোমাকে কি করা হয়, কনভিকশন করা হয়, অর্থাৎ তোমার বিপক্ষে যদি রায় চলে যায়, সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে গিয়ে বলতেছি আমরা প্রফেশনাল মিসকন্ডাক্ট। তারপরে ইস্যু ইন ফলস, মিসলিডিং অর ইমপ্রপার সার্টিফিকেট। তুমি হচ্ছে গিয়ে ফলস সার্টিফিকেট ইস্যু করলা কারো নামে, ঠিক আছে? মনে করে যে আমি সার্টিফিকেট ইস্যু করে দিলাম যে একটা সুস্থ সবল মানুষ, আমি তাকে সার্টিফিকেট ইস্যু করে দিলাম যে তুমি 14 দিন কলেজে আসা লাগবে না, ইউ আর সিভিয়ারলি ইল। এই সমস্ত ভুয়া সার্টিফিকেট যদি দিই আমরা, তাইলে হচ্ছে গিয়ে এটা প্রফেশনাল মিসকন্ডাক্টের মধ্যে পড়ে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি আরেকটা কি, কন্ট্রাভেনিং দ্য প্রভিশন অফ ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট অ্যান্ড রেগুলেশন। আমাদের ঔষধ এবং কসমেটিক আইন, ঠিক আছে, ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট, এই যে আইনটা মেনে চলতে হবে, এই আইনের আন্ডারে যেসব লজ অ্যান্ড রেগুলেশনস আমাদেরকে মেনে চলার কথা, ওইগুলো যদি আমরা ব্রেকডাউন করি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে প্রফেশনাল মিসকন্ডাক্ট হবে। ওই যে বিএসএমইউতে যে ডিব্বা কোম্পানি লেখে না, এটা হচ্ছে গিয়ে আমাদের কি ড্রাগ অ্যাক্টে এটা আছে, এটা অবশ্যই আমাদের ড্রাগ অ্যাক্টে নাই, ঠিক আছে? তাইলে হচ্ছে গিয়ে এটা তোমার এক ধরনের কন্ট্রাভেনিং দ্য প্রভিশন অফ ড্রাগ অ্যাক্টের মধ্যে পড়ে, ঠিক আছে? আবার কিছু কিছু কসমেটিক আছে, যেমন যেগুলো হচ্ছে নিষিদ্ধ বাংলাদেশে, ঠিক আছে? অনেক ধরনের কি আছে না, ফর্সা হয় ক্রিম, ওগুলা কিন্তু জাতীয় ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ এগুলাকে নিষিদ্ধ করছে। এগুলা যদি আমরা কোনো ডাক্তার কাউকে মাখতে বলে, তাহলে এটা হচ্ছে গিয়ে কি হবে, প্রফেশনাল মিসকন্ডাক্ট হবে। আর এরপরে হচ্ছে নেক্সট, ইমপ্রপার অ্যাসোসিয়েশন উইথ হোম। মনে করো হচ্ছে গিয়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা দালাল চক্র, হ্যাঁ, বা হচ্ছে গিয়ে ওষুধ কোম্পানি, এদের সাথে যদি আমার ইমপ্রপার অ্যাসোসিয়েশন থাকে, হ্যাঁ, আমি দালালদের সাথে চুক্তি করলাম, তো আমি চেম্বারে বসবো, তুমি আমাকে হচ্ছে গিয়ে রুগী ধরে এনে নিয়ে দেবা, গ্রামের যত সহজ সরল রুগী আছে এদেরকে তুমি ধরে নিয়ে আসবা, আমি তোমাকে কমিশন দিব, এগুলো হচ্ছে গিয়ে ইমপ্রপার অ্যাসোসিয়েশন, ঠিক আছে? বা হচ্ছে গিয়ে তুমি একটা কোনো ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তি করছো যে আমি আপনার কাছে আমার রোগীগুলোকে টেস্ট করতে পাঠাবো, আপনি 35% কমিশন দিয়ে আমাকে। তো এগুলো হচ্ছে গিয়ে ইমপ্রপার অ্যাসোসিয়েশন, ঠিক আছে? বা হচ্ছে মনে করো একজন সরকারি ডক্টর, সে হচ্ছে গিয়ে কোনো প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার খুলে বসলো, এখন হচ্ছে গিয়ে সে সরকারি মেডিকেলে যে রোগীগুলো দেখতেছে, সে টেস্টের জন্য পাঠাচ্ছে তার যে ডায়াগনস্টিক সেন্টার ওইটাতে। এইগুলা কি ইমপ্রপার অ্যাসোসিয়েশনের এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা, তারপর সে ইনভলভ ইন সেক্স ডিটারমিনেশন টেস্ট, ওই যে আলট্রাসোনোগ্রাফি করে তোমার সেক্স বলে দেয়া যে বাচ্চা মেল না ফিমেল, এটা হচ্ছে গিয়ে প্রফেশনাল ইনফামাস কন্ডাক্টের মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে নেক্সট কথা, ভায়োলেশন অফ রেগুলেশনস প্রেসক্রাইবড বাই স্টেট মেডিকেল কাউন্সিল। আচ্ছা, স্টেট মেডিকেল কাউন্সিল বলতে কি, বিএমডিসি, আমাদের স্টেট মেডিকেল কাউন্সিল কি, বিএমডিসি, ঠিক আছে? এই বিএমডিসির যে রুল রেগুলেশন, ওগুলো যদি আমরা ব্রেকডাউন করি, যেমন হচ্ছে বিএমডিসির রুল রেগুলেশন কি, ইমপ্রপার ডিগ্রি ইউজ করতে পারবে না, ঠিক আছে? বা তোমার একটা ট্রেনিংয়ে ফাঁকি দিতে পারবে না, এইগুলা করতে পারবে না, ঠিক আছে? এই জিনিসগুলা হচ্ছে কি এখানে ইনভলভড ইন ক্রিমিনাল অ্যাবর্শনের টাইপ, হ্যাঁ, একটা প্রেগনেন্সি টার্মিনেট করার কি ধরন আছে। একটা হয় হচ্ছে গিয়ে জাস্টিফায়েবল অ্যাবর্শন হয়, যে এখানে মায়ের বা বাচ্চার জীবনের থ্রেট আছে, ওইটা। আর একটা হচ্ছে ক্রিমিনাল অ্যাবর্শন। কি ক্রিমিনাল অ্যাবর্শন হচ্ছে গিয়ে দুইজন মিলে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, বাই অ্যাক্সিডেন্ট এখন প্রেগনেন্ট হয়ে গেছে, এখন নিজেদের অপকর্ম ঢাকার জন্য বাচ্চাটাকে মেরে ফেলতে চাচ্ছে, এটা হচ্ছে ক্রিমিনাল অ্যাবর্শন, ঠিক আছে? এই ক্রিমিনাল অ্যাবর্শনের ক্ষেত্রে আমরা ডাক্তাররা কি করবো না, এই যে মানুষটা বাচ্চা নষ্ট করতে যাচ্ছে তাকে আমরা অ্যাসিস্ট করবো না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে ডাইকোটমি বা পি স্প্লিটিং। ডাইকোটমি বা পি স্প্লিটিং জিনিসটা কি? এটা হচ্ছে গিয়ে এরকম যে ওই যে দালালের যে একটা এক্সাম্পল দিছিলাম, মনে করো যে আমি আমার চেম্বারে 700 টাকা ভিজিট, 700 টাকার মধ্যে আমি দালালকে হচ্ছে গিয়ে 200 টাকা দেই, আর হচ্ছে গিয়ে আমি
নিজে 500 টাকা রাখি, ঠিক আছে? তো এই যে ফিটাকে আমি স্প্লিট করতেছি, হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে গিয়ে স্প্লিট বা ভাগ করা, ফি স্প্লিটিং বা ডাইকোটমি। এটা হচ্ছে কমপ্লিটলি ইলিগাল, ঠিক আছে? আমাদের স্টেডিয়াম মার্কেটে সিলেটে যে সমস্ত চেম্বার আছে এগুলাতে এই ফি স্প্লিটিংটা অত্যন্ত কমন। সেখানে হচ্ছে গিয়ে ডাক্তারদের ফিজ হচ্ছে 600 টাকা থাকে, দালালরা 200 টাকা নেয়, ডাক্তাররা 400 টাকা পায়। ইট ইজ ভেরি ভেরি আনএথিক্যাল এবং ইট ইজ এ সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্ট, ঠিক আছে? এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এই আর কি। আচ্ছা, আরেকটা কি, ইফ এ ডক্টর ইস্যু সার্টিফিকেট অফ এফিসিয়েন্সি ইন মডার্ন মেডিসিন টু এ আনকোয়ালিফাইড ওর নন মেডিকেল পারসন। এখন যদি এরকম হয়, আমি কোনো একটা আনকোয়ালিফাইড নন মেডিকেল পারসনকে একটা সার্টিফিকেট দিয়ে দিলাম যে হি ইজ ভেরি গুড অ্যাট কি বলবো, ডুইং ক্যাথেটার বা ডুইং এনজি টিউব, হ্যাঁ, মানে কোনো একটা মেডিকেল প্রসিডিউর, বা হি ইজ ভেরি গুড ইন প্রেসক্রাইবিং অমুক মেডিসিন, বা হি ইজ ভেরি গুড ইন ডুইং আল্ট্রাসোনোগ্রাম। এগুলো যদি আমরা কি করি, নন মেডিকেল পারসন বা আনকোয়ালিফাইড মানুষদেরকে এই ধরনের সার্টিফিকেট দেই, তাইলে হচ্ছে গিয়ে এটাও একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট। এখন মনে করো হচ্ছে গিয়ে এই আয়ামাসিদেরকে কি করে, ওই দিয়ে দেয়, ওই আল্ট্রাসোনোগ্রামের একটা 12 দিনের কোর্স করায় দিয়ে সার্টিফিকেট দিয়ে দেয়, দ্য পারসন ইজ কোয়ালিফাইড টু ডু আল্ট্রাসোনোগ্রাম। ডিগ্রির নাম কি, সিএমইউ, সার্টিফিকেট ইন মেডিকেল আল্ট্রাসোনোগ্রাম। কে করছে মেডিকেল আল্ট্রাসোনোগ্রামের সার্টিফিকেট কোর্স? এটা আয়ামাসি, হ্যাঁ। তো এই আয়ামাসিকে যদি তুমি আল্ট্রাসোনো কোর্স করাও, সে তো আর কোয়ালিফাইড হয়ে যাচ্ছে না। এটা একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাডভার্টাইজিং। অতিরিক্ত পরিমাণে যদি তুমি অ্যাডভার্টাইজ করো, সেইটা হচ্ছে গিয়ে তোমার ওই প্রফেশনাল মিসকন্ডাক্টের মধ্যে পড়ে। ওই যে হাসপাতালের সামনে বড় বড় করে একবারে 2 তলা থেকে 4 তলা পর্যন্ত বড় ছবি টানায় রাখে ডাক্তারদের, হ্যাঁ, অমুক হাসপাতালে রুগী দেখছেন অমুক, হ্যাঁ, এইভাবে এত বড় করে মানে অ্যাগ্রেসিভ অ্যাডভার্টাইজিং ডাক্তারদের জন্য শুভকর না, ঠিক আছে? এটা ডাক্তারদের জন্য অশুভনীয়। আচ্ছা, তাইলে একজন ডাক্তার কি অ্যাডভার্টাইজিং করতে পারবে না? পারবে, তবে কিছু কিছু জিনিস, সব জিনিস না। যেমন তুমি যদি অ্যাডভার্টাইজিং করো, সেক্ষেত্রে তুমি নিজের নাম উল্লেখ করতে পারো যে ডাক্তার অমুক, তারপরে হচ্ছে গিয়ে কোয়ালিফিকেশনগুলা এবং টাইটেল, তোমার ডেজিগনেশন, তুমি কোন ডিপার্টমেন্টের ডাক্তার সেটা উল্লেখ করতে পারো, তোমার মেডিকেল কাউন্সিল কোনটা, যেমন আমাদের মেডিকেল কাউন্সিল হচ্ছে বিএমডিসি, ওই মেডিকেল কাউন্সিলের আন্ডারে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার আছে ওইটা তুমি অ্যাডভার্টাইজমেন্টে উল্লেখ করতে পারো, টাইম অফ কনসালটেশন উল্লেখ করতে পারো, ঠিক আছে? তবে এখানে হচ্ছে গিয়ে ওই যে বড় করে নিজের ছবি দিয়ে, হ্যাঁ, এগুলা ছবি দিয়ে যে ওই অ্যাডভার্টাইজিং, ওইগুলা কিন্তু আমাদের যে ডাক্তারি পেশার হচ্ছে সম্মানের সাথে বা মূল্যবোধের সাথে যায় না আসলে, ঠিক আছে? কারণ হচ্ছে গুণকীর্তন সবাই গায়, এটা হচ্ছে নিজের গুণকীর্তন অ্যাডভার্টাইজ দিয়ে করার আসলে কিছু নাই। এই পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাডভার্টাইজিংটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না, ঠিক আছে? আচ্ছা, আর কি, মেডিকেল রেকর্ডস। একজন ডাক্তারকে মেডিকেল রেকর্ড হচ্ছে গিয়ে মেনটেন করতে হবে, এবং হচ্ছে গিয়ে পেশেন্ট যদি চায় তাহলে হচ্ছে গিয়ে পেশেন্ট যদি ডাক্তারের কনসালটেশনের 3 বছরের মধ্যে চায় মেডিকেল রেকর্ড, তাকে অবশ্যই মেডিকেল রেকর্ড দিতে হবে, এবং কত সময়ের ভিতর দিতে হবে, 72 ঘন্টার ভিতরে মেডিকেল রেকর্ডটা সাপ্লাই করতে হবে। যদি ডাক্তার মেডিকেল রেকর্ড সাপ্লাই করতে না পারে উইদিন 72 আওয়ার্স, ইট উইল বি কনসিডার্ড অ্যাজ প্রফেশনাল মিসকন্ডাক্ট। আর কি, আর হচ্ছে গিয়ে তোমার যে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার আছে সেইটা যদি তোমার চেম্বারে, তোমার প্রেসক্রিপশনে, তোমার অ্যাডভার্টাইজিংয়ে যদি না থাকে, সেইটাও একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট। এই রেজিস্ট্রেশন নাম্বার, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার, এটা তোমার নামের সাথে সবসময় থাকবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি, এমপ্লয়িং টাউটস অর এজেন্ট। আচ্ছা, ওই যে দালাল নিয়োগ করা, যেটা স্টেডিয়াম মার্কেটে যেটা খুব কমনলি হয়, এটা হচ্ছে গিয়ে একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট, যে দালাল নিয়োগ করা, ঠিক আছে? অনেক ক্লিনিকও দালাল নিয়োগ করে, তারা হচ্ছে গিয়ে যে
ইয়া করবে, বিশেষ করে এটা হয় সিএনজি ড্রাইভারদের ক্ষেত্রে, গ্রাম থেকে শহরে আসতেছে সিএনজিতে করে, হ্যাঁ, তো তারা মনে করে যে অমুক হাসপাতালে যাবে বা প্ল্যান করতেছে, কথা বলতেছে যে আমরা ডাক্তারে যাব, তখন সিএনজিওয়ালা দেখবা যে তার খুব একটা খাতির তৈরি হয়, আপনারা ডাক্তার দেখাতে যাচ্ছেন, আপনাদেরকে অমুক একটা হাসপাতাল নিয়ে যাব, খুব ভালো ওই হাসপাতাল, সে দেখা যাবে ওই হাসপাতালে কনভিন্স করে ওই গ্রামের লোকদেরকে নিয়ে কি করতেছে, ভর্তি করে দিয়ে আসতেছে, আসার সময় তার হাতের মধ্যে একটা 2000 বা 3000 টাকার একটা খাম ধরে দিচ্ছে। এটা কি? এটা এক ধরনের এজেন্টশিপ বা টাউট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে স্পেশালিস্ট। একটা মানুষ যদি কোনো একটা হচ্ছে গিয়ে স্পেশালিস্ট ডিগ্রি না করে, সেই ক্ষেত্রে সে হচ্ছে গিয়ে ওই রোগের ক্ষেত্রে স্পেশালিস্ট পরিচয় দিতে পারবে না। এখন মনে করো যে একজন মানুষ নাক কান গলা বিশেষজ্ঞ পরিচয় দিচ্ছে, তাইলে নাক কান গলা বিভাগে তার একটা স্পেশালিস্ট ডিগ্রি থাকা লাগবে, আর যদি ডিগ্রি না থাকে তাইলে সে নিজেকে বিশেষজ্ঞ হিসাবে কি করতে পারবে না, পরিচয় দিতে পারবে না। আরেকটা কি, আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক। ওই যে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক কি, ওই যে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্টিং বেবি, এগুলা ক্ষেত্রে যদি আমরা অনুমতি না নিয়ে, কনসেন্ট না নিয়ে যদি আমরা এগুলা করে ফেলি, তাইলে এটা হচ্ছে গিয়ে একটা সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্ট, ঠিক আছে। আর কি, আর হচ্ছে গিয়ে রিসার্চের ক্ষেত্রে আমরা যদি বিভিন্ন ড্রাগের ট্রায়াল যদি পেশেন্টের কনসেন্ট ছাড়া, রিটেন কনসেন্ট ছাড়া যদি আমরা বিভিন্ন ড্রাগের ট্রায়াল বা বিভিন্ন ডিজিজের বা বিভিন্ন ভ্যাকসিনের ট্রায়াল দিই, এইটাও একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট, ঠিক আছে। তো এইখানে হচ্ছে 6A 3C দিয়ে কিছু ইয়া করা হয়েছে, মনে রাখার একটা ইয়ে রাখা হয়েছে। যেমন এই দেখো, সবগুলাই এখন আমরা বলে আসছি, যেমন অ্যাডাল্টারি অ্যাসোসিয়েশন, অ্যাবর্শন, অ্যাসোসিয়েশন উইথ আনকোয়ালিফাইড পার্সন, সবগুলাই বলছি আমরা। তারপরে 5 নম্বরে দেখো অ্যালকোহল। যেমন তুমি তোমার ওয়ার্কিং আওয়ারে তুমি হাসপাতালে ডিউটিতে আসো, বা তুমি তোমার চেম্বারে রুগী দেখার টাইমে যদি তুমি অ্যালকোহল খাও, তাইলে এটা হচ্ছে গিয়ে প্রফেশনাল মিসকন্ডাক্ট, ঠিক আছে। বা তুমি যদি কোনো ধরনের সাবস্টেন্সে এডিক্টেড হয়ে যাও, সেটাও হচ্ছে গিয়ে তোমার প্রফেশনাল মিসকন্ডাক্ট, ঠিক আছে। আচ্ছা, অ্যালকোহল খাইতে পারে একজন ডাক্তার, তবে এমন পরিমাণ না যে সে এডিক্টেড যদি হয়ে যায়। এডিক্টেড হয়ে গেলে সেটা কি হয়ে যাবে, মিসকন্ডাক্ট হয়ে যাবে। অ্যালকোহল ঘরে খাইতে পারে সে, তবে নট ইন দ্যাট অ্যামাউন্ট হুইচ মেক্স হিম এডিক্টেড টু অ্যালকোহল আর এডিক্টেড টু এনি আদার সাবস্টেন্স, ঠিক আছে। আচ্ছা, এই গেল পানিশমেন্ট অফ ইনফেমাস কন্ডাক্ট। ইনফেমাস কন্ডাক্টের কী কী পানিশমেন্ট আছে? 1 নম্বর কথা হচ্ছে গিয়ে, কেউ যদি এই উপরের যে কথাগুলো এতক্ষণ বললাম, এই ধরনের কোনো একটা ইনফেমাস কন্ডাক্টের সাথে রিলেটেড হয়ে যায়, তাইলে তার বিরুদ্ধে পানিশমেন্টকে গ্রহণ করবে, হ্যাঁ, তার বিরুদ্ধে পানিশমেন্ট গ্রহণ করবে হচ্ছে গিয়ে বিএমডিসি, ঠিক আছে। বিএমডিসি তাকে প্রথমে কি করবে, ওয়ার্নিং দিবে। যদি ছোটোখাটো কোনো ইস্যু হয়, তাইলে হচ্ছে গিয়ে তাকে একটা ওয়ার্নিং দেবে, এবং হচ্ছে গিয়ে ওয়ার্নিং দিয়ে বলবে যদি এই ধরনের ইনসিডেন্ট ভবিষ্যতে রিপিট হয়, তাইলে আমরা তোমাকে কি করব, তোমার রেজিস্ট্রেশন নাম্বার ইরেজার করব, ঠিক আছে। যে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখান থেকে আমাদের তোমার রেজিস্ট্রেশনটা বাতিল করে দেবো। এখন রেজিস্ট্রেশন বাতিল হইতে পারে দুইভাবে, একটা হচ্ছে গিয়ে টেম্পোরারি ইরেজার অফ রেজিস্ট্রেশন, একটা হচ্ছে গিয়ে পার্মানেন্ট ইরেজার অফ রেজিস্ট্রেশন, ঠিক আছে। এই টেম্পোরারি ইরেজার অফ রেজিস্ট্রেশন এটা হইতে পারে যে সে কোনো একটা প্রফেশনাল মিসকন্ডাক্ট করছে, মিসকন্ডাক্ট করার পরে হচ্ছে গিয়ে তার মনে করে 6 মাস বা 1 বছরের জন্য তার টেম্পোরারি রেজিস্ট্রেশন বাতিল করলো, তাইলে এই 6 মাস বা 1 বছর সে নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারবে না বা ডাক্তারি প্র্যাকটিস করতে পারবে না, এবং 6 মাস বা 1 বছর পরে, অর্থাৎ তার যে টেম্পোরারি ইরেজারের যে টাইমটা, এরপরে আবার সে নতুন করে ডাক্তার হিসাবে পরিচয় দিতে পারবে। এইটা একটা। এখন দেখা যায় যদি না, সে বারবার করতেছে এবং খুব খারাপ কাজ করতেছে, তখন তাকে একসময় কী করা যেতে পারে, পার্মানেন্ট ইরেজার অফ রেজিস্ট্রেশন, অর্থাৎ পার্মানেন্টলি তাকে তার রেজিস্ট্রেশনটাকে বাতিল করে দেওয়া যেতে পারে। এইটাকে আরেকটা নাম আছে, এটা হচ্ছে গিয়ে প্রফেশনাল ডেথ সেন্টেন্স। এটা একজন ডাক্তারের জন্য প্রফেশনাল ডেথ সেন্টেন্স, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আচ্ছা, ওই যে অ্যাডভার্টাইজিংয়ের কিছু বিষয় আছে, এখানে আবার এই জিনিসটা তুলে দেওয়া হয়েছে যে অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে কী করতে পারবা, তাহলে ওই তোমার নিজের নাম, ডেজিগনেশন, বিএমডিসি রেজিস্ট্রেশন, প্র্যাকটিসিং আওয়ার, ওইগুলো উল্লেখ করতে পারবা। আর হচ্ছে গিয়ে তোমার কি
কোন কোন ক্ষেত্রে তুমি অ্যাডভার্টাইজিং করতে পারবা। তোমার ডেইলি মনে হলো যে আমি পেপারে একটা অ্যাডভার্টাইজিং করব, ডেইলি তুমি অ্যাডভার্টাইজিং করতে পারবা না, ঠিক আছে। অ্যাডভার্টাইজিং বিভিন্ন অকেশনে করতে পারবা, লাইক হচ্ছে গিয়ে তুমি অন স্টার্টিং অফ প্র্যাকটিস, নতুন নতুন চেম্বার দিচ্ছ, অ্যাডভার্টাইজ তখন করতে পারবা, ঠিক আছে। বা মনে করো যে রিজাম্পশন অফ অর চেঞ্জ অফ টাইপ অফ প্র্যাকটিস, ঠিক আছে, যে তুমি এতদিন হচ্ছে গিয়ে জেনারেল প্র্যাকটিশনার ছিল, যে সব ধরনের রুগী দেখছো, আগামী কালকে থেকে তুমি শুধু স্কিনের রুগী দেখবা, কারণ তুমি এখন স্কিন স্পেশালিস্ট হয়ে গেছো। এই ধরনের যদি হয় তাহলে এই ধরনের নোটিশ তুমি দিতে পারো অ্যাডভার্টাইজিং করে, ঠিক আছে। অন চেঞ্জিং অ্যাড্রেস, তুমি আগে একটা চেম্বারে রুগী দেখতা, এখন তুমি তোমার চেম্বারের অ্যাড্রেস চেঞ্জ করছো, এই ক্ষেত্রে তুমি অ্যাডভার্টাইজ দিয়ে জানাইতে পারো রুগীদেরকে যে আই হ্যাভ চেঞ্জ মাই হচ্ছে গিয়ে চেম্বার অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, আর অন টেম্পোরারি অ্যাবসেন্স ফ্রম ডিউটি, মনে করো তুমি কোনো একটা কনফারেন্সের জন্য দেশের বাইরে যাবা, সেক্ষেত্রে তোমার চেম্বার অফ থাকবে। এই যে তোমার চেম্বার অফ থাকবে 10 দিন বা 15 দিন, এই জিনিসটা তুমি হচ্ছে গিয়ে কী করতে পারো, অ্যাডভার্টাইজ করে তোমার রুগীদেরকে জানাই দিতে পারো, ঠিক আছে। তারপরে পাবলিক ডিক্লারেশন অফ চার্জেস, তোমার ফিস কত সেইটা তুমি রুগীদেরকে অ্যাডভার্টাইজ করে জানাইতে পারো। তারপর হচ্ছে গিয়ে অ্যাকোয়ারিং নিউ ইকুইপমেন্ট অর স্টার্টিং এ নিউ প্রসিডিউর অফ অপারেশন, তুমি নতুন একটা অপারেশন শিখছো বা নতুন একটা এমআরআই মেশিন হচ্ছে গিয়ে সিলেট উইমেন্স মেডিকেলে আসছে, ইউ ক্যান গিভ দ্য অ্যাডভার্টাইজমেন্ট, বাট তুমি যে অ্যাডভার্টাইজমেন্টটা দিবা সেইটার সাইজ একটা খবরের কাগজে অর্থাৎ নিউজ পেপারে সেটার সাইজ হবে লেস দেন 15 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার, এই সাইজের ছোটো হইতে হবে এবং রঙিন হওয়া যাবে না, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হইতে হবে এবং ওইখানে ডাক্তার অথবা ওই এমআরআই মেশিনের কোনো ছবি বা অপারেশন চলতেছে এই ধরনের কোনো ছবি তুমি ব্যবহার করতে পারবে না। ইভেন উইমেন্স মেডিকেল কলেজের যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের ছবিও তুমি তোমার অ্যাডভার্টাইজমেন্টে দিতে পারবা না। তাইলে অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপারে এখানে হচ্ছে গিয়ে অরিজিনাল রুলটা অত্যন্ত কড়াকড়ি, যদিও এই রুলগুলো সাধারণত আমরা মানতে খুব কম দেখি সব ক্ষেত্রেই, সকল ক্ষেত্রেই। আচ্ছা, আর কি এখানে আরও কিছু জিনিস জানার আছে যে ইস্যুইং মেডিকেল সার্টিফিকেট, একজন মানুষকে হচ্ছে আমরা হেলথ সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট ইত্যাদি দিই, তাই তো। তাইলে মেডিকেল সার্টিফিকেট, স্পেশালি ফিটনেস সার্টিফিকেট বা হচ্ছে গিয়ে যে দিই ইলনেসের কারণে যে ছুটির যে সার্টিফিকেটটা দিই, সেইটার ক্ষেত্রে কিছু জিনিস আমরা হচ্ছে গিয়ে মেনে চলতে হবে। এক নম্বর কথা, দ্য ইস্যু মেডিকেল সার্টিফিকেট অনলি হোয়েন ইউ হ্যাভ ট্রিট দ্য পেশেন্ট, ঠিক আছে। এখন মনে করো একজন মানুষ অসুস্থ হয়েছে, সে হচ্ছে গিয়ে মনে করো ইফাত ম্যাডামকে দেখাইছে সে, ঠিক আছে, ইফাত ম্যাডামের কাছ থেকে ট্রিটমেন্ট নিছে, এখন হচ্ছে গিয়ে আমার কাছে আসছে, এসে বলতেছে আপনি একটা সার্টিফিকেট দেন। এই ক্ষেত্রে আমি সার্টিফিকেট দিব না, আমি বলবো যে আপনি ইফাত ম্যাডামের কাছ থেকে ট্রিটমেন্ট নিছেন আপনার অসুস্থতার জন্য, তাইলে সার্টিফিকেটও ইফাত ম্যাডামের কাছ থেকে নিতে হবে, ঠিক আছে। তাইলে যে কাউকে দিয়ে যাওয়া যাবে না, যে তোমার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছে এই ধরনের মানুষকে তুমি সার্টিফিকেট দেবা। 2 নম্বর হচ্ছে গিয়ে তুমি যদি সিকনেসের কারণে তাকে হচ্ছে গিয়ে সিকনেস সার্টিফিকেট দাও, তাইলে সেটা হচ্ছে গিয়ে 15 দিনের বেশি তুমি রেস্ট দিতে পারবা না, ঠিক আছে। তুমি দরকার হলে 15 দিন পরে আবার আসবে সে, আর দরকার হলে তখন আবার একটা সার্টিফিকেট ইস্যু করবা, বাট একটা সার্টিফিকেট তুমি 15 দিনের বেশি তাকে ছুটি অ্যালাউ করবা না, ঠিক আছে। আচ্ছা, যদি তুমি তাকে ভর্তি রুগী হিসাবে তোমার কাছে না রাখো, মানে চেম্বার প্র্যাকটিসে অর্থাৎ আউট পেশেন্ট হিসেবে রাখো, তাইলে তোমার সার্টিফিকেটে এটা উল্লেখ করে দিতে হবে যে আই হ্যাভ সিন দ্য পেশেন্ট অ্যাজ আউট পেশেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর কি, ডু নট ইস্যু এ সার্টিফিকেট টু এ আননোন পার্সন, একজনে একবার আননোন পার্সন, আগে কোনো দিন তাকে দেখোই নেই, তাকে কোনো সার্টিফিকেট দিবা না। সে আগে কোনো দিন তাকে দেখো নাই বা সে তোমার ট্রিটমেন্ট নেয় নাই, তাকে কোনো সার্টিফিকেট দিবা না, ঠিক আছে। আর ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার কি, ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে অবশ্যই তোমাকে ডেড বডি ভালো করে এক্সামিন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি হচ্ছে যে ইস্যু দ্য ডেথ সার্টিফিকেট টু দ্য ইন্ডিভিজুয়াল ফ্রম হুম ইউ আর দ্য ট্রিটিং ডক্টর ইন রিসেন্ট পাস্ট। রিসেন্ট পাস্ট বলতে গত 14 দিনের ভিতরে যে রুগীটা তোমাকে দেখাইছে এরকম রুগীর হচ্ছে গিয়ে ডেথ সার্টিফিকেট তুমি ইস্যু করতে পারবা, ঠিক আছে। মনে করো তোমার পাশের বাসার একজন মানুষ, তার সাথে গত 6 মাস ধরে তোমার দেখা নাই, হঠাৎ একদিন তোমাকে ডাকলো যে আমার তো হচ্ছে গিয়ে বাসার অমুক মারা গেছে, একটা ডেথ সার্টিফিকেট দেন। না, তুমি যেহেতু তোমার আন্ডারে গত 14 দিনের ভিতরে বা 15 দিনের ভিতরে সে ছিল না,
তাইলে তুমি সেক্ষেত্রে কী করতে পারবে না, ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবে না। ঠিক আছে, আর কি যদি সেটা সাডেন সাসপিশিয়াস বা আনন্যাচারাল ডেথ হয়, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে পারবে না। শুধুমাত্র ন্যাচারাল কেস যদি হয়, ন্যাচারাল ডেথ যদি হয়, সেই ক্ষেত্রে ইউ ক্যান ইস্যু ডেথ সার্টিফিকেট। ঠিক আছে, আচ্ছা, আর কি ইরেজার অফ নেম, এইটা আসছে হচ্ছে গিয়ে বিএমডিসির যে রেজিস্ট্রেশন, সেইটা থেকে একজন মানুষের নাম কখন ইরেজ করা হয় সেই কথাটা এখানে আসছে। ঠিক আছে, কখন কখন একজন মানুষের বিএমডিসি রেজিস্ট্রেশন ইরেজ করা হয়, যদি ওই ডাক্তারটা মারা যান। ঠিক আছে, এক নম্বর হচ্ছে গিয়ে ডেথ অফ দ্য রেজিস্টার্ড প্র্যাকটিশনার, যদি ডাক্তার মারা যান, অথবা যদি কি হয়, যদি ফ্রড বা প্রতারণামূলকভাবে কেউ তার নিজের নাম এন্ট্রি করায়। যেমন অনেকে আছে, অনেক ভুয়া ডাক্তার আছে, তারা হচ্ছে গিয়ে কী করছে, কিছুদিন আগেও বিএমডিসি রেজিস্ট্রেশন করে ফেলছে টাকা খাওয়ায়, ঘুষ খেয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে এই যে ফ্রড করে তারা নাম ঢুকাইছে, এটা কি হবে, ইরেজার হয়ে যাবে। আর কি পেনাল ইরেজার কি, ওই যে সিরিয়াস প্রফেশনাল মিসকন্ডাক্ট কেউ যদি করে, সেক্ষেত্রে প্রথমে ওয়ার্নিং দেবে, তারপরে টেম্পোরারি ইরেজার করবে, এবং লাস্টে কী করবে, তোমার পার্মানেন্ট ইরেজার অর্থাৎ প্রফেশনাল ডেথ সেন্টেন্স দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে প্রফেশনাল সিক্রেসি অ্যান্ড প্রিভিলেজ কমিউনিকেশন। আজকের ক্লাসটা আসলে প্রায় 2 ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে, আমি একটু শর্ট করে এগুলো বলে দিচ্ছি। প্রফেশনাল সিক্রেসি কী জিনিস, যে ওই আগের জিনিসটাই, যেটা যে একজন মানুষ তোমার কাছে যখন রুগী দেখাইতে আসবে, তখন তার বিভিন্ন স্পর্শকাতর পার্সোনাল সিক্রেট তোমার কাছে রিভিল করে দিবে। এই সিক্রেটগুলো যেন সিক্রেট রাখা হয়, এই জিনিসটাকেই বলা হচ্ছে তোমার কনফিডেন্সিয়ালিটি বা প্রফেশনাল সিক্রেসি। ঠিক আছে, আচ্ছা, প্রফেশনাল সিক্রেসির ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা গল্প ছিল, এই গল্প বলতে গেলে এখন ক্লাসের ডিউরেশন বেড়ে যাবে। ঠিক আছে, তো এটা বলতেছি না। তো দেখি প্রফেশনাল সিক্রেসি মেডিকেল লিগাল ইম্পর্টেন্সটা কি। আমরা কখনোই প্রফেশনাল সিক্রেসি ব্রেকডাউন করতে পারবো না, অর্থাৎ কখনোই পেশেন্টের সিক্রেট ডিসক্লোজ করতে পারবো না। তবে কখন পারবো, যদি এরকম হয়, যদি কোর্টের জাজ আমাদের কাছে কোনো পেশেন্টের সিক্রেট সম্পর্কে জানতে চায়, তখন আমরা তাকে হচ্ছে গিয়ে সেই সিক্রেট রিভিল করব। কিভাবে রিভিল করব, যদি জাজ জানতে চায় যে অমুক রুগীর ব্যাপারে অমুক সিক্রেট জিনিসটা কী কী জানেন আপনি, তখন আমরা বলবো ডাক্তার হিসেবে যে স্যার, আই ওয়ান্ট টু রিভিল দ্য সিক্রেসি ইন কি রিটেন ফর্ম। কারণ হচ্ছে গিয়ে তুমি যদি মুখে বলো, কোর্টে সবাই সিক্রেট জেনে যাবে, আর তুমি যদি লিখে বলো, তাইলে হচ্ছে গিয়ে শুধুমাত্র জাজ জানতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি জাজকে রিকোয়েস্ট করবা, স্যার আমি লিখে জানাতে চাই। ঠিক আছে, যদি জাজ বলে যে না মুখে বলেন, তাহলে তুমি মুখে বলে দিবা, আর যদি জাজ বলে যে না লিখে দেন, তাহলে তুমি লিখিত আকারে জানাবা। আর হচ্ছে গিয়ে প্রিভিলেজ কমিউনিকেশন কি, এটা আমরা একটু পরেই কথা বলতেছি। 3 নাম্বার, ইন কেস অফ কমিউনিকেবল বা নোটিফাইবল ডিজিজ। যেমন হচ্ছে গিয়ে কমিউনিকেবল ডিজিজ কি, টিউবারকুলোসিস ছড়ায় যায় খুব সহজে একজন মানুষ থেকে আরেকজনে, এন্টেরিক ফিভার খুব সহজে একজন মানুষ থেকে আরেকজন মানুষে ছড়ায় যায়, কোভিড-19 একজন মানুষ থেকে আরেকজন মানুষে খুব সহজেই ছড়ায় যায়। এগুলোর ক্ষেত্রে আমরা কি করতে হবে, সিক্রেসি মেনটেন করলে দেখা যাবে যে রোগ আরও দ্রুত ছড়াচ্ছে। এগুলোর ক্ষেত্রে তোমার কি করতে পারবো না, আমরা সিক্রেসি মেনটেন করার প্রয়োজন নাই। ঠিক আছে, আচ্ছা, এমনকি হাজব্যান্ডের যে সিক্রেসি, এগুলা ওয়াইফের কাছে, বা প্যারেন্টসের সিক্রেসি বাচ্চাদের কাছে, বাচ্চাদের সিক্রেসি প্যারেন্টসের কাছে, পেশেন্টের সিক্রেসি তার রিলেটিভের কাছে, এমনকি এমপ্লয়ারের কাছে তার এমপ্লয়ির যে সিক্রেসি, সেটাও কি করা যাবে না, ডিসক্লোজ করা যাবে না। ঠিক আছে, বা ইন্স্যুরেন্স কোম্পানির কাছেও হচ্ছে গিয়ে সিক্রেসি ডিসক্লোজ করা যাবে না। ইন্স্যুরেন্স কোম্পানি মনে করো তোমার কাছে পাঠাইছে এই লোকটা ফিট না আনফিট এটা দেখার জন্য, তুমি বললা যে এই লোকটা আনফিট, এখন তার কোন রোগের কারণে সে আনফিট সেটা তোমাকে জানাইতে হবে না। ঠিক আছে, তুমি সুপারফিশিয়ালি জানাবা। ঠিক আছে, আচ্ছা, এমনকি সরকারও যদি জানতে চায়, তাইলেও আমরা কি করতে পারবো না, সরকারকেও আমরা গভর্নমেন্টকেও আমরা ইনফরমেশন দিব না। ঠিক আছে, এই ইনফরমেশনটা শুধুমাত্র পাইতে পারে কে, জাজ। ঠিক আছে, আচ্ছা, প্রিভিলেজ কমিউনিকেশন এটা কি, ইট ইজ এ স্টেটমেন্ট মেড বোনাফাইড আপন এনি সাবজেক্ট ম্যাটার
by a doctor to the concerned authority due to his duty to protect the interest of the community or the state. এখন একজন মানুষের সিক্রেসি তুমি মেনটেন করবে, এখন দেখা যাচ্ছে তার হচ্ছে কি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে, এটা যদি তুমি মানুষের মধ্যে না জানাও তাইলে কি হবে, সে ওই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ সবার মধ্যে ছড়ায় বেড়াবে। তা বা মনে করে একজন মানুষের কোভিড-19 আছে, কোভিড-19 সে আক্রান্ত হয়েছে, সে এসে রিকোয়েস্ট করতেছে ডাক্তার সাহেব কাউকে বলিয়ে না আমার তো কোভিড-19, তুমি কোভিড হইলে ওটা নোটিফাই করতে হবে, এটা জানাইতে হবে সবাইকে, কারণ সে নাইলে সব জায়গায় ছড়ায় বেড়াবে। একজন বাবুর্চি তার মনে করে অ্যান্টারিক ফিভার হয়েছে, এটা তোমার জানাইতেই হবে রেস্টুরেন্টের মালিকের কাছে যে আপনার হচ্ছে গিয়ে বাবুর্চির অ্যান্টারিক ফিভার, নাইলে সে হচ্ছে গিয়ে যত তার কাস্টমার আছে সবার মধ্যে ফুডের মাধ্যমে অ্যান্টারিক ফিভার ছড়াই দিতে পারে। ঠিক আছে, আবার মনে করে একজন ড্রাইভার তার হচ্ছে গিয়ে কনভালশন হয় বা সে চোখে দেখে না, ঠিক আছে, এই জিনিসটা ওই ড্রাইভারের যে মালিক তার কাছে জানাইতে হবে, আদারওয়াইজ সে কী করে ফেলবে, অ্যাক্সিডেন্ট করে নিজে তো মরবে, সাথে আরও 10 জনকে নিয়ে মারা যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে গ্রাউন্ডস অফ প্রিভিলেজ কমিউনিকেশন, এই জিনিসগুলো একটু দেখবা। ঠিক আছে, বা যদি মনে করে একজন মানুষ খুন করে আসছে বা ক্রাইম করে আসছে, তোমার কাছে যদি মনে হয় যে সে ক্রাইম করে আসছে, তাহলে সেইটা তুমি লুকানোর কোনো কিছু নাই। ঠিক আছে, বা একটা পেশেন্টের যদি সুইসাইডাল টেন্ডেন্সি থাকে, যে সে সুইসাইড করতে পারে, সেই ক্ষেত্রে তার আত্মীয়স্বজনকে বলে রাখতে হবে যে আপনি করেন, যে ওই আপনার আত্মীয়ের দিকে চোখ কান খোলা রাখিয়েন, সে কিন্তু সুইসাইড করার টেন্ডেন্সি আছে তার মধ্যে। এই সমস্ত জিনিস তখন আর সিক্রেসি মেনটেন করা যাবে না, এইটাই হচ্ছে প্রিভিলেজ কমিউনিকেশন। ঠিক আছে, আচ্ছা, এই স্লাইডটা তো ওইটাই বলছে প্রিভিলেজ কমিউনিকেশন ইন কোর্ট, ওইটাই যে যদি কোর্ট কারো করতে বলে, ওই সিক্রেসি ব্রেকডাউন করতে বলে, সেই ক্ষেত্রে তুমি প্রথমে আপিল করবা, আপিল করার পরে যদি বলে যে না তুমি বলো সিক্রেট রিভিল করো, সেক্ষেত্রে বলবা যে আমি রাইটিংয়ে দিতে চাই। ঠিক আছে, রাইটিংয়ে দেওয়ার পরে যদি কোর্ট বলে যে রাইটিংয়ে দাও, তাহলে রাইটিংয়ে দিবা, আর যদি মুখে বলে যে মুখেই বলে ফেলেন, তাইলে মুখেই বলে ফেলবা। ঠিক আছে, আচ্ছা, লাস্ট অফ অল থেরাপিউটিক প্রিভিলেজ। থেরাপিউটিক প্রিভিলেজ কি, এটা হচ্ছে গিয়ে একটু ডিফারেন্ট জিনিস। এটা হচ্ছে গিয়ে যদি এই ধরনের কোনো কিছু হয় যে একটা পার্সন সে মেন্টাল ইলনেসে ভুগতেছে এবং তার কন্ডিশন যদি এরকম হয় যে আমি যদি তার রোগের কথা তার কাছে এক্সপ্লেন করি, যে তখন যদি এরকম হয় যে সে তার অ্যাংজাইটির কারণে আরও অসুস্থ হয়ে যায়, তাইলে সেই লোকটাকে আমরা তার রোগের ব্যাপারে কী করবো না, এক্সপ্লেন না করে তার রিলেটিভ যারা বা অ্যাটেন্ডেন্স যারা তাদের কাছে হচ্ছে গিয়ে এক্সপ্লেন করবো। অর্থাৎ রুগীর কাছে সিক্রেট রেখে তার ইনফরমেশনের, রোগের ব্যাপারে ইনফরমেশন সিক্রেট রেখে এক্সপ্লেন করতেছি কার কাছে, তার রিলেটিভসের কাছে। এই ধরনের যদি হয় তাহলে সেটাকে বলে হচ্ছে গিয়ে থেরাপিউটিক প্রিভিলেজ। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের আজকের মোটামুটি টপিক ছিল। তো মোটামুটি এই নিয়ে আলোচনা করলাম, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট দিনে একটা আইটেম নিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর পরের ক্লাস থাকবে হচ্ছে গিয়ে কনসেন্ট থেকে, আমরা নেক্সট পার্ট 2 শুরু হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।